এই মেয়ে, তুই আবার কল দিছিস কেন আমায়? ভালোবাসি বলে। তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমি ভালোবাসি না তোকে। তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না। যে মেয়ে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে রাস্তায় যেখানে সেখানে অপমান করতে পারে, সেই মেয়েকে আর যাই হোক, আমি কেন, কেউ ভালোবাসবে না। প্লিজ আহমেদ, আমাকে একটিবার ক্ষমা করে দাও না। তুমি না বলেছো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন এখন ছেড়ে চলে যাচ্ছ আমাকে? বলেছিলাম কখনো ছেড়ে যাব না, তবে ছেড়ে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আর কখন আমাকে কল বা বিরক্ত করবে না। ছাড়বো না তোদের আমি, একবার এখান থেকে বের হতে দে। আরে কুল বেবি কুল। আবিরকে বললাম আমি তাকে এখানে ধরে এনেছি। কেন, সে কি করছে? শুনবি তাহলে? শোন। এই বলে তাকে বলতে লাগলাম, এই শাহিন আছে না, তার বাপ হলো এই শহরের নাম করা টপ 2 নম্বর বিজনেসম্যান, শিকদার গ্রুপের মালিক। মানে শিকদার চৌধুরী হচ্ছে এর বাবা। কি? তা সে কি করছে? বলছি। তখন আমার বাবার কোম্পানি ছিল টপ 1 নম্বরে, মিনাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা এখন বর্তমানে আমার চাচা কোনো মতে চালায়। আব্বু আমাকে খালার বাসায় রেখে আসলো যেদিন, সেদিনই একটা মিটিং ছিল আব্বুর, যেখানে একটা প্রজেক্ট ছিল যা প্রায় 50 কোটি টাকার। সেখানে দেশের বড় বড় বিজনেসম্যান থাকবে, তবে ডিলটা পাওয়ার সম্ভাবনা ছিল শিকদারের, না হয় আমাদের কোম্পানির। যদি আমার আব্বু মিটিংয়ে না যায় তাহলে প্রজেক্টটা পাবে শিকদার। শিকদার চিন্তা করছে কিভাবে প্রজেক্টটা সে পায়। আমাদের সম্পত্তির ওপর লোভ ছিল তার। আর তখনই তার কাছে খবর ছিল আমার আব্বু নাকি তার আত্মীয়র বাসায় গেছে তার ছেলেকে রাখতে। এটা শুনে শিকদার মনে মনে বলল, এই সুযোগ তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার। তাই তার লোকদের বলল আমার বাবাকে আসার সময় যেন মেরে দেয় আর অ্যাক্সিডেন্টের রূপ দেয়, আর মরার আগে যেন ওই পেপারগুলোতে স্বাক্ষর নেয়। আর যখনই আমাকে খালার বাসায় রেখে আসে, তারপর তারা আমাকে খালার বাসায় রেখে যাওয়ার সময় আমার আব্বু আম্মুকে সাহায্য চাওয়া নাটক করে গাড়ি দাঁড় করিয়ে তারপর খুন করে। আর আগে পেপারে সাক্ষ্য নিতে চেয়েছিল, কিন্তু আমার আব্বু বলেছে আমার সম্পত্তির মালিক আমার ছেলে, তার যখন 22 বছর হবে তখন তারই হবে সম্পত্তি, আর তার আগে যদি মারা যায় তাহলে এতিমখানায় যাবে। এরপর বাবা মাকে খুন করে অ্যাক্সিডেন্টের রূপ দেয়, কিন্তু কেউ জানতো না যে এটা একটা খুন ছিল, আর সেই খুন করেছে শাহিনের বাপ শিকদার। এই বলে কান্না করে দিলাম। তখন আবির এগুলো শুনে দেখে আবিরের চোখে পানি, সে পানি মুছে বলল, তা তুই কিভাবে জানলি? আর শাহিনকে কেন এখানে আনলি? বলছি, তোর উপর যে হামলাটা হয়েছে না, সেটা কিন্তু এই শাহিনে করেছে, এবং আমাদের দুজন একসাথে গান পয়েন্টে ছিলাম। তা আমি দেখে তোকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি সরতে পারিনি। আর আমি জায়গা থেকে সরে যাওয়ার কারণে গুলিটা বুকে না লেগে হাতে লাগলো। আর তখন আমি সেখানে শাহিনকে দেখতে পেলাম, তাই আমি লোক দিয়ে তাকে ধরে এনে অত্যাচার করে সব কথা বের করেছি। তা তোকে শাহিন চিনতো কিভাবে? আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই শিকদার আমার উপর নজর রেখেছে। কখন আমার বয়স 22 হবে, যখন জানতে পারে আমার বয়স এখন 22, তখন সে আমাকে মারার প্ল্যান করে। আর সে আরও জানতে পারে যে আমি তার ছেলের কলেজে পড়ি, তাই সে তার ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল, আর রুহিকে। এখন তার বাবাকে কল দিব আর এই জায়গাতে আসতে বলবো। তার বাবাকে কল দিলাম। এদিকে শিকদার চিন্তিত, কারণ কাল থেকে তার ছেলের খোঁজ পাচ্ছে না। সকল ডিপার্টমেন্ট কাজ করছে তার ছেলেকে খোঁজার জন্য। তখন তার নাম্বারে কল আসলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কে বলছি সেটা বড় কথা নয়, আমি কি বলছি তা শোন। আমি তোর ছেলেকে কিডন্যাপ করেছি। নিজের ছেলেকে বাঁচাতে চাইলে কোনো পুলিশ ছাড়া এই জায়গায় চলে আয়। ভুলেও কোনো ডিপার্টমেন্টকে সাথে নেবে না, কারণ সেখানে আমার লোক আছে। তুই আমার ছেলেকে কিছু করবি না, আমি এক্ষুনি আসছি। আবিরকে বললাম, মামা, তোর এখানে থাকাটা ঠিক হবে না, তুই যা। না, আমি যাবো না তোকে ছাড়া। তাকে অনেক জোরাজুরি করে এখান থেকে পাঠিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর শিকদার আসলো আর বলল, আমার ছেলে কোথায়? বলতে বলতে রুমে ঢুকলো। তার ছেলেকে বাধা অবস্থায় দেখে সে কিছু খেয়াল না করে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে দড়ি খুলতে লাগলো। তোর কিছু হবে না বাবা, এই তো আমি এসে গেছি, দেখ। তখন আমি বললাম, আরে আরে এত তারা কিসের? এটা শুনে শিকদার পিছনে ফিরে দেখলো যে আমি। এই তুই এখানে, তার মানে এই কাজ তুই করছিস? হ্যাঁ শিকদার, আমি করেছি। তোর এত বড় সাহস আমার ছেলেকে কিডন্যাপ করা! শালা, তুই আজ এইখানেই বেঁচে ফিরবি না। যেভাবেই তোর বাবা মাকে মেরেছি সেভাবেই তোকে মারবো। হা হা হা। তুই এখন আমার এলাকায়, বুঝলি? এখানে আমার ইশারায় সব চলে। আর তার চেয়ে বড় কথা, তুই একা। মারা তো দূরে থাক,
আমার চুলও ছিঁড়তে পারবি না। হা হা, তুই এত বোকা কেন জানিস না এই শিকদার কাঁচা খেলা খেলে না? তুই যখন আমাকে কল দিছিলি আর বলিস পুলিশ যেন না জানে, তখনই আমি বুঝে গেছি পুলিশে তোর লোক আছে, তাই আমি আমার লোক নিয়ে এসেছি। আর তোর পুরো এরিয়া এখন আমার দখলে। দেখবি একটা ইশারায় লাশ পড়বে, দেখবি, এই দেখ। এটা বলাতেই একটা লাশ পড়ল। লাশ পড়ার আওয়াজ শুনে শিকদার ও তার ছেলে হাসতে হাসতে আমার দিকে তাকালো আর দেখলো আমি মুসকে মুসকে হাসছি। এটা দেখে শিকদার লাশের দিকে তাকালো আর দেখলো এটা তারই পোলাপান। এটা কি করে সম্ভব? তুই হয়তো কাঁচা খেলা খেলোস না, আর আমি পাকা খেলা খেলি না, আমি খেলি ডাইরেক্ট খেলা, বুঝতে পারলি? এখন তোর কোনো ছেলে বেঁচে নেই, এখন তোর মৃত্যু আমার হাতে লেখা। এই বলে হাসতে লাগলাম। তখন শিকদার আমার পায়ে পড়ে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই তোর কি লাগবে বল, আমি তোকে সব দিব, টাকা সম্পত্তি সব দিব, শুধু আমায় ক্ষমা করে দে, আমার জীবনটা ভিক্ষা দে। বুঝলি, আমার বাবা মাও হয়তো এমন করেছে, কিন্তু তোর লোকেরা ছাড়লো না। একজন ছেলেকে ইতিম বানিয়ে দিলি তুই শুধু স্বার্থের জন্য, আর আমি কেন ছাড়বো তোকে? যা, এখন কবরে গিয়ে সম্পত্তির হিসাব করিস। এ বলে গান দিয়ে শাহিন আর শিকদারকে মেরে দিলাম। আর তুহিনকে বললাম, শোনো, লাশগুলো এমনভাবে ঠিকানা লাগাবে যাতে কেউ বুঝতে না পারে। আচ্ছা, তুমি চিন্তা করো না, এখন সন্ধ্যা হয়েছে, বাড়ি যাও। আমি আর কথা না বেড়ে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অন্যদিকে তানহা আঁখিকে নিয়ে সন্ধ্যায় কানিজের বাড়িতে এসে কলিং বেল দিল। তারা দুইজনে ভিতরে এসে সোফায় বসলো। আরে তা না, জি ভিতরে এসে বস। তা তোমার সাথে এটা কে? আন্টি, আমার বান্ধবী। তা কানিজ কোথায় আন্টি? ওহো, সে তার রুমে। তা তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। না আন্টি, এখন খাবো না, আমার বরং কানিজের কাছে যাই, কেমন? আচ্ছা যাও, আমি সেখানেই নাস্তা পাঠিয়ে দিব। তানহা আর কিছু না বলে কানিজের রুমে গেল। কি রে, তুই আসলি? তা পাশের জনকে বান্ধবী? তা কেমন আছিস? ভালো, তুই? আছি কোনো মতে। কেন, কি হলো তোর? কিছু না। আচ্ছা, দোলা ভাই কই, দেখছি না যে? বাবার সাথে নাকি কোথাও গেছে? ও আচ্ছা, যে কারণে তোর কাছে আসলাম। বল, কি কারণ? আহমেদের ব্যাপারে কিছু জানিস নাকি তুই? কিছুটা জানি। তা কেন, তার ব্যাপারে খোঁজ নিচ্ছিস কেন? দরকার আছে তাই। বল না আমায় প্লিজ তার ব্যাপারে। তোকে সেই দিন বলতে চাইছি, কিন্তু শুনলি না। এখন কেন আসলি? এখন শোনার দরকার নেই, আসছিস খেয়ে দিয়ে যাবি। প্লিজ এমন করিস না, বল না তার ব্যাপারে। আমি না তো বেস্ট ফ্রেন্ড। প্লিজ বলেন আপু। আখি শোনো, সে যদি আমাকে বেস্ট ফ্রেন্ড মানতো তাহলে তাকে আমি কতবার বলতে চাইছি, কিন্তু শুনলো না। আরে অপমানিত, জানেন মেয়েরা আর যাই শেয়ার করুক না কেন, নিজের প্রিয় মানুষকে কারোর সাথে শেয়ার করে না। সে আবেগের বশে করেছে, তাই বলি কি, বলেন প্লিজ বল না। আচ্ছা একটা কথা বলতো, তুই তাকে ভালোবাসিস না, দেখতে পারিস না, কি হলো এমন যে তোর এখন আহমেদের ব্যাপারে জানতে চাচ্ছিস? তাহলে শোন, এই বলেই কালকে সব কথা খুলে বললাম। তা এই ব্যাপার? তাই তো বলি, ভূতের মুখে রাম রাম শুনি কেন? এখন না করিস না, বল আমায়। এইবারে বলেন আপু। তুই যদি বলিস এই তোর পায়ে ধরবো, তাও প্লিজ বল। এই কি করছিস? পা ধরতে হবে না, আমি বলছি। এগুলো শুনে তানহা কান্না করতে লাগলো। এই এখন ঢং করে লাভ নাই, হ্যাঁ? এত ঢং তখন কোথায় ছিল? আমিও তোকে অনেকবার খোঁজ নিতে বললাম না, সে আমার কথা শুনবে না। এখন বুঝো ঠালা, ঢং বাদ দিয়ে আহমেদকে কিভাবে মানাতে পারি সেটা ভাব। এখন এসব বাদ, গল্প করি। তারা সবাই গল্প করতে লাগলো। তখন কানিজের মা নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়া শেষে, কানিজ আসা আসি। কি, আজকে তো ডিনার এখানে করবে? এখন কোথাও যাওয়া হচ্ছে না? না রে, মা কল দিচ্ছে, যেতে হবে। আরেকদিন খাবো, আজ আসি কেমন? দেরি হলে আবার যেতে পারবো না, রাস্তাঘাটের যে অবস্থা। আচ্ছা সাবধানে যাবি কেমন? এ বলে তানহা কানিজের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আখিকে বিদায় দিয়ে তার বাসায় চলে আসলো। তা না এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার কথা ভাবতে লাগলো। কাল কলেজে আসলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, সে কি আমাকে ক্ষমা করবে? আমাকে কি এখনো ভালোবাসে? সে কি আমারে তার জীবনে জড়াবে?
সে যদি ক্ষমা নাই করে তাহলে তার পা ধরবো, যে করে হোক তার থেকে ক্ষমা চাইতে হবে। তার জন্য যত অপমান সহ্য করা লাগে করব। এই কখন যে সকাল হবে, কলেজে যাব, এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। এইদিকে আমি পড়া শেষ করে নামাজ পড়ে খাবার খেয়ে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। ভোরে ফজরে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম। সেখানে গিয়ে দেখি সবার মুখ কালো করে বসে আছে। তখন বললাম, কি হলো, তোমরা না খেয়ে এরকম করে বসে আছো কেন? না কিছু না, তুই খাবার খা। তাহলে তোমরাও খাও, আমি একা খাবো নাকি? আমি বুঝতে পারছি কী জন্য এইরকম, কিন্তু কিছু বলিনি। এই বলে সবাই খেতে লাগলাম। খাওয়া শেষ করে সাইদকে নিয়ে আমি বাইরে হলাম তার স্কুলের দিকে। তাকে স্কুলে দিয়ে আসলাম আর আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে তো আমি অবাক, কারণ কলেজে গিয়ে দেখি আবির মিলির সাথে বসে আছে জুয়েল আর লিমা। তাই দেরি না করে তাদের সামনে আসলাম। কি রে, তোরা এখানে? এখানে ভর্তি হয়েছি মামা। ও, তাহলে অনেক মজা হবে রে মামা। সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে কলেজে গিয়ে তানহা এদিক ওদিক আমাকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, এই আখির বাচ্চাও না কোনো দিন ঠিক সময় কলেজে আসতে পারে না। কিছুক্ষণ খোঁজার পর আমাকে দেখলো আর আমাকে দেখেই তার মেজাজ যেন 440+ হয়ে গেল। কারণ হলো আমি আবির মিলি লিমা জুয়েল মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করছি। মাঝে লিমা আমার গায়ে মজার ছলে হাত দিচ্ছিল। তাই এটা দেখে তানহার মাথা গরম হয়ে গেল আর আমার দিকে রাগী ভাব নিয়ে আসতেছে আর মনে মনে বলতেছে, দেখো ছেলের কাণ্ড, এদিকে তার চিন্তায় আমার ঘুম নেই আর সেইখানে মেয়েদের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলতেছে। কই, আমার সাথে তো কোনো দিন এইরকম করে কথা বলেনি। মেয়ে দেখলে কথা বলতে মন চায়, তাই না? দেখাবো মজা, দাঁড়াও। এগুলো বলতে বলতে আমি তার সামনে গেলাম আর তার দিকে রাগী চোখ দিয়ে তাকিয়ে আছি। তার এমন তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম। না জানি এদের সামনে আমাকে আবার অপমান না করে বসে। মিলি তানহাকে বলল, আরে তানহা আপু যে কি মনে করে আমাদের কাছে আসলেন? সেই দিনই তো কি এটা বলে চলে গেলেন। এই তো একটা জরুরি কাজে আসলাম। আমার দিকে তাকিয়ে রাগী চোখে। তার এমন কথা শোনার বুঝতে বাকি রইল না যে সে আমাকে অপমান করতে এখানে এসেছে। এই অহংকারী মেয়েটার কখনো শিক্ষা হবে না। সেদিন এত কথা শোনালাম, তারপর আবার আসছে অপমান করতে। এবার কিছু বললে আমি আর বসে থাকবো না, আমি প্রতিবাদ করব, মনে মনে এগুলো বলতেছি। তখন মিলে আবারও বলল, তা কি কাজটা কি? ওই দিকে নাকি সেই দিকে তাকিয়ে বলতেছেন? এটা বলে তানহা আমার দিকে এসে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? নাকি এখানে আবার অপমান করবেন? হ্যাঁ, আপনারা তো আবার কোনো কিছু না জেনে মানুষকে অপমান করতে ভালোই পারেন। আমার কথা শুনে ওরা চারজন অবাক হয়। তানহা মাথা নিচু করে আছে, চোখে হালকা পানি। কি রে আহমদ, কি বলছিস এগুলো? আপুকে কিছু তো বুঝতে পারছি না। আর আমি যা বলছি সব সত্যি কথাই বলছি। এদের মতো মেয়েরা না পারে মানুষকে ভালোবাসতে, না পারে বিশ্বাস করতে, না পারে ভালোবাসাকে সম্মান করতে। এরা পারে শুধু মানুষকে অপমান করতে। তখন তানহা মাথা তুলে বলল, আহমেদ, আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে এখানে অপমান করতে আসিনি। ও, তাহলে কি করতে এসেছে? থাপ্পড় দিতে? তা যদি মনে করেন তাহলে ভুল। আমারও কিন্তু হাত আছে, আমিও দিতে পারি। আরে আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। ও, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস শুরু হবে। আসলে সরি। কিসের সরি? আসলে এতদিন যা করেছি তার জন্য সরি। ও, তার সরি বলা শেষ? তাহলে আমি এখন আসি। এই বলে সেখান থেকে আসতে যাব, তখন তানহা বলল, আহমেদ, আমার জবাবটা। আমি আবার পিছন ফিরে বললাম, কিসের জবাব? সরির জবাবটা। আমাকে ক্ষমা করেছো? আপনি সরি বলেছেন, তাই তো তার জবাব চান, তাই না? ইটস ওকে। তার মানে আমাকে ক্ষমা করেছো? এটা বলতে দেরি তানহা খুশি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবা। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এখনো ভালোবাসো। অনেকদিন পর তোমার বুকে মাথা রাখতে পারবো। এগুলো দেখে তোরা চারজন অবাক, সাথে আমিও। এই মেয়েগুলো কি বলে? আমি তাড়াতাড়ি তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলাম আর দিলাম এক থাপ্পড়। আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? আমি তোমাকে ভালোবাসি তাই জড়িয়ে ধরেছি। মারলাম, জানা নেই বলা নেই, হুট করে সে জড়িয়ে ধরে। আর এই আপনি এগুলো কি বলছেন? আরে তুমি এইরকম করতেছো কেন? আর আমাকে তুমি আপনি করে বলতেছো কেন? আরে আজব, আপনাকে আমি আপনি বলবো না তো কি বলবো? আর এসব ভালোবাসার মানে কি? আপনি কে? কি
তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ভালোবাসা তানহা। কি? কে তানহা? আমি কোনো তানহাকে চিনি না। আর ভালোবাসা? আমি তো কাউকে ভালোবাসি না। যান ফোটেন এখান থেকে। তুমি এটা বলতে পারলা? তো কি হয়েছে? তাহলে আমাকে ক্ষমা করলে যে? করছিস, ওই যে সেদিন কলেজের গেটের ঘটনার জন্য। তার মানে তুমি আগের অপরাধগুলো ক্ষমা করোনি? কিসের আগের অপরাধ? আপনি কি কোনো অপরাধ করেছেন নাকি? অপরাধ করেছি আমি। আমি না আপনাকে ধোঁকা দিছি, আপনার সাথে বেইমানি করছি, মেয়েদের জীবন নিয়ে খেলা করছি। প্লিজ এরকম করো না। আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি, এখন আমি তোমার সব জানি। প্লিজ ক্ষমা করো। তাই তো সরি বললাম। প্লিজ আহমেদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাঁচবো না তোমাকে ছাড়া। এবার তানহার কথা শুনে ওরা তিনজন আরও অবাক, কিন্তু আবির কিছুটা বুঝতে পারছে যে এখন কি হচ্ছে। তখন আমি বললাম, আপনি মরেন বাসেন তাতে আমার কি? আর কি ভালোবাসেন? আপনি মরেন বাসেন তাতে আমার কি? আর কি ভালোবাসা? তাও আপনার মুখে। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না, আপনার মুখে শুধু অপমানই মানায়, তাছাড়া আপনার কিচ্ছু মানায় না। তা না, মাথা নিচু করে আমার সব কথা শুনতেছে, তাছাড়া কি করবে? আমি তো সব সত্যি বলছি। প্লিজ ক্ষমা করো আমায় আহমেদ, আই এম সরি। সরি? ক্ষমা? তাও আপনাকে? হাসালেন আমাকে। এই মেয়ে কি বলে ক্ষমা করব? এটা একটা হাসির কথা ছাড়া আর কিছুই না। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও ক্ষমা করে দাও। আরে বললেই হলো নাকি? সরি ক্ষমা চাইলে কি করে দিতে হবে? সরি, তাই না? এই শব্দটা মাত্র 5 অক্ষরের, আর এটা বলতে মাত্র 1 সেকেন্ড লাগে। তার মানে আমার অপমানের মূল্য, আমার এই 4 বছরের মূল্য, আমি যে আপনার মতো মেয়ের পিছনে কুকুরের মতো পড়েছিলাম, তার মূল্য এই 1 সেকেন্ডের শব্দের জন্য শেষ হয়ে গেল। আমার জীবনের কি কোনো মূল্য নেই, তাও এই 1 সেকেন্ডের শব্দের কাছে? মূল্য নাই কে বলে? আছে মূল্য, আমার কাছে আছে। যদি মূল্য থাকতো তাহলে খোঁজ নিতেন আমি কি আদৌ এই কাজ করেছি নাকি। তুমি বিশ্বাস করো, একবার আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবনে আগের মতো করে দেব, এই বিশ্বাস রাখো। বিশ্বাস? আর আপনাকে? আর কি বলছেন? জীবন আগের মতো করে দিতে পারবেন? সেই দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারবেন? কি হলো, পারবেন? জানি পারবেন না, তাই এরপর থেকে আর ক্ষমা চাইতে আসবেন না। যত সব আজাইরা পাবলিক কোত্থেকে যে আসে কে জানে। এই বলে সেখান থেকে চলে আসলাম আমার ক্লাসে। এদিকে তানহা আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর অনেকবার ডাকলো পেছন থেকে। ডাকতে ডাকতে কান্না করে মাটিতে বসে পড়ল। তার এই ডাক যেন আমার কান পর্যন্ত আসছেই না। আসবি কিভাবে? আমি একদিন এইভাবে ডেকেছি, কিন্তু সেও শোনেনি আমার কথা। আমার আশা দেখে ওরা 4 জন আমার পেছন পেছন দৌড়ে আসতেছে আর আমাকে ডাকছে, কিন্তু আমি কারো কথা না শুনে চলে আসলাম আমার ক্লাসে। এসে পিছনে একটা টেবিলে বসে পড়লাম। এদিকে তান্না কান্না করতে করতে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও আহমেদ, একটাবার, আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমি এগুলো বলছি, তখন পেছন থেকে আমার কাঁধে কেউ হাত দিল, তাই আমি পেছনে তাকিয়ে দেখলাম আখি। কি রে, এইভাবে কান্না করতেছিস কেন? মাটিতে বসে সবাই দেখতেছে। তাই তান্না কান্না চোখেই চারদিকে তাকিয়ে দেখলো, সত্যি তো সবাই দেখছে। পরেক্ষণে আবার কান্না থামালো। তাই তানহা কান্না চোখে তাকিয়ে চারদিকে দেখলো, সত্যি তো সবাই দেখতেছে। পরেক্ষণে আবারও কান্না করতে লাগলো। কি রে, কি হয়েছে আমাকে বলবি তো? আর এইখান থেকে উঠতে বলতেছে, উঠ, এইবার বল কি হয়েছে আমাকে বল। আর তুই এইরকম পাগলের মতো মাটিতে বসে কান্না কেন করতেছিস? জানিস সে না আমাকে ভালোবাসে না, জানিস আমাকে ঘৃণা করে প্রচুর। আখি, ও আখি, আমি না তাকে না পেলে মরে যাব। জানিস তাকে যখন অবহেলা করতাম, যখন সে আমার পেছনে ঘুরতো, তখন তাকে অপমান করে তাড়িয়ে দিতাম। তবে তারপর আমিও কান্না করতাম। ভালোবাসি রে, অনেক ভালোবাসি। তা যদিও এতে ভালোবাসতি, তখন খোঁজ নিলে না কেন? আর এখন দেখ তার পরিণতি। কি করবো বল, তাকে অনেক ভালোবাসতাম যে, তাই তো ওইগুলো দেখে মাথায় রাগ উঠে গেল। দেখলি, রাগের মাথায় তুই নিজের জীবন নিজেই এরকম করলি। এজন্যই বড় বড় মহান ব্যক্তিরা বলে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখো, কেননা রাগ হলো আগুনের মতো, আর তা সিদ্ধান্ত হলো কাঠের মতো। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিলে অনেক ক্ষতি। কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছারখার করে দেয়, তেমনভাবে রাগের মাথায় ভুল সিদ্ধান্ত জীবনকে ছারখার করে দেয়।
আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না। তুই কিছু একটা কর না বোন। দেখ, উল্টোপাল্টা কিছু করবি না। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো হবে না। তুই প্রতিদিন তাকে মানানোর চেষ্টা করে দেখবি, সফল হবে। আর যে চেষ্টা করে সে কখনো হারে না। তবে মানতে একটু কষ্ট হবে, তাও যদি তাকে পেতে চাস তাহলে একটু তো সহ্য করতেই হবে, তাই না? তাই করব, দরকার হলে পায়ে পড়বো তার, তাও তাকে লাগবে আমার। আমি যে তাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। হয়েছে হয়েছে আমার মজনুর বউ, এখন মন লায়লার গিরি না করে ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। যা হারামি, চল। আরে তো দেখি লজ্জাও আছে। এইগুলো বাদে চল তো এখানে। এই বলে তার কথা বলতে বলতে আমরা ক্লাসে চলে গেলাম। এদিকে আবির দেখলো আমি পিছনের দিকে একটা টেবিলে বসে মাথায় হাত রেখে বসে আছি। তখন সেখানে সবাই এসে আবির সারা তিনজন বলল, মেয়েটা কে রে আহমেদ, এমন করলো কেন? আমি তখন তাদের বললাম, প্লিজ তোরা আমাকে একা থাকতে দি একটু। কিন্তু তাকে থামিয়ে দিয়ে, কোনো কিন্তু না। তারপরও বলো না কে মেয়েটা। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। বুঝতে পারছি তোরা একা থাকতে দিবি না আমাকে, তাই তোরা থাক, আমি গেলাম। এই বলে কলেজ থেকে দ্রুত বের হয়ে গাড়ি নিয়ে চলে আসলাম এক জায়গায়। এখানে আমার মন খারাপ হলে আমি আসি। এদিকে আমি চলে যাওয়াতে জুয়েল আমার দিকে চেয়েছিল। তখন আবির বলল, আচ্ছা তুমি কি জানো তানহা আপু আর আহম্মদের ব্যাপারে? জানলে বলো। ওকে যেতে দাও, আমি জানি ও কোথায় গিয়েছে। একটু একা থাকতে দাও, তারপর আমরা যাব। ও এই ব্যাপার, বেশ করেছে একদম। আমি হলে তাকে আস্ত রাখতাম না শালি। ওই শাড়িটা কোথায় এখন বল? আমি ওর একটা চুল আস্ত রাখুম না। আমার ভাইকে এরকম করে। আসলে লিমাকে আমি বোন আর লিমা আমাকে ভাই মনে করে, কারণ তার ভাই নেই। কি মেয়েটা কষ্ট পেয়েছে? না, মেয়েটার উপর দরদ উতলাই পড়ে, তাই না? এই তোর এত অন্য মেয়ের প্রতি দরদ কেন? কই আমার প্রতি এমন দরদ তো হয় না। শালা লুচ্চা, মানবতা নাই তাই না? তুই আজ বাসায় যাস, তারপর দেখবো তোর ওপর কে মানবতা দেখায়। এই তোরা থামবি? এতক্ষণ দুইজন করলো, আর এখন তোরা নিজেরা ঝগড়া না করলে চল গিয়ে দেখি আহমদ কোথায় কি করছে, গিয়ে দেখি। আবির তুমি না জানো আহমদ কোথায় গেছে? তাহলে চলো আমাদের সাথে, আমাদের নিয়ে। চল, শহরের থেকে একটু দূরে নদীর ধারে। তারা সবাই কিছুক্ষণ পর সেখানে আসলো। এখানে প্রচুর নিরিবিলি, মানুষজন তেমন নেই। তারা দেখলো আমি দূরে নদী ধারে বসে আছি, তাই তারা সবাই সেখানে গিয়ে আবির পিছন থেকে বলল, আবির হয়েছে মন ভালো? তার এই কথা শুনে আমি পিছনে তার দিকে তাকালাম, আর তারা আমাকে দেখতে পেল আমি কান্না করতেছি। তখন লিমা বলল, আরে ভাই তুই কান্না করতেছিস কেন? তাদের দেখে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে আমি বললাম, কই আমি কান্না করছি না তো। আর তোরা এখানে কিভাবে এলি? এই মিথ্যা বলবি না, আমরা দেখেছি তুই কান্না করতেছিস। আরে তুই কেন কান্না করবি? ওই মেয়ের জন্য কান্না তো করবে সে, তোর জন্য। কান্না আমি করতেছি, কিন্তু সেই মেয়ের জন্য না। তাহলে কার জন্যে? আমার মা বাবার জন্য। জানিস আজ সেই দিন যেই দিন আমি আমার মা বাবাকে হারিয়েছি। আজ সেই দিন যেই দিনের পর থেকে মাকে আর আমার বাবাকে মা বাবা বলে ডাকতে পারিনি। আজ সেই দিন যেদিন থেকে আমার মা বাবার আদর পাইনি। আজ সেই দিন যেই দিন থেকে এতিমের খাতে আমার নাম উঠে গেছে। জানিস আমি কান্না করতাম না, তবে কেন কান্না করতেছি জানিস? কেন? কারণ একে তো আজকের এই দিন আমার বাবা মাকে আমি হারিয়েছিলাম, আর একে আমার জন্য যে মেয়ে আমার মা বাবাকে যা তা বললো সে আসছে আমার কাছে ক্ষমা চাইতে। কেমনে করি তাকে ক্ষমা বল? দোষ তো আমি করেছি, আমার মা বাবা তো করেনি। তাহলে কেন তাদের যা তা বললো? দেখ, যেটা হয়েছে সেটা ভুলে যা, তুই তোর মতো করে জীবন গড়ে তুল। হয়তো দানহাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে যে কাজ করেছে তাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। এই কান্না থামা, বলছি তোর কাউকে ক্ষমা করা লাগবে না। এই সব কথা ভুলে যা। জীবনে কে ছিল কে আসে সেটা ভাবার সময় নেই, শুধু সামনে কথা ভাববো, আগে কি হবে সেটা ভাববো, বুঝতে পারছিস? আর তোকে আমি অনেকবার বলেছি আমি থাকতে নিজেকে কখনো এতিম ভাববি না। আর এমন করিস তাহলে কিন্তু, আর যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর তোর লগে মতম বলেই দিলাম।
আবিরকে জড়িয়ে ধরে বললাম, ভাই তোর মতো বন্ধু পেতে ভাগ্য লাগে, যা আমার হয়েছে। ও তাহলে আমি এখানে। জুয়েলের কথা শুনে বুঝতে পারছি কেন এটা বলছে, তাই তাকেও জড়িয়ে ধরলাম। এখন দুইজনকে একসাথে জড়িয়ে ধরেছি। সত্যি তোদের মতো বন্ধু হয় না। আমার এত কষ্টের মাঝে তোরা আমার সাথে ছিলি ভাই। এইবার কিন্তু কান্না না থামিলে মায়ের একটা মাটিতে পড়বে না। কান্না থামা বলছি, তোর কিছু হতেই পারে না। ছোটদের মতো ব্যয়া করে কান্না করবি না। এত ঢং কোথা থেকে আসে বলবি আমাকে, আমিও করতাম একটু। আবিরের কথা শুনে আমার কান্না মুখে হাসি ফুটে ওঠে। তুইও না একদম কষ্টে থাকা মানুষকে হাসাতে ভালো পারিস। এইসব বাদ দে, এখন চল আমাদের সাথে, আজ আমি ট্রিট দিব। কি তুই ট্রিট দিবি? তাও আবার তুই? তাই এত উদার কখন হইলি রে ভাই? কেন, সেই সূত্র থেকে। কি ছোট থেকে শালা? উটকিতে লাথি মারলো, একটা টাকাও বাহির হতো না তোর কাছ থেকে, আর তুই বলছিস ছোট থেকে উদার? তাই না তো কি মনে আছে সেদিনের উদারতা? শালা মনে থাকবে না মানে? তুই তো শালা আমাকে যে বাস দিছস, আমার মনে থাকবে না তো কার থাকবে? তা তোর মনে আছে ওদম কেলানির কথা? তা জুয়েল, কি পাস দিছিলা আমার বন্ধুকে বলো তো। বলছি, সেদিন ছিল 8ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শেষ দিন। সেই দিন পরীক্ষা শেষ হলে বাইর হয়ে আহমেদকে বলেছি, চল ভাই, তোকে আজ আমি বিরিয়ানি খাওয়াবো। সত্যি খাওয়াবি? চল তাহলে, দেরি কিসের? এই বলে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসলাম। এই যে ভাই, 1 প্লেট বিরিয়ানি দেন তো। কিরে শালা, আমরা দুজন এখানে 1 প্লেট কেন? চুপ শালা, ভাগ করে খাবো, বুঝতে পারছিস? মনে মনে বললাম, হয়তো তার কাছে 1 প্লেটের টাকা আছে, তাই 1 প্লেট অর্ডার দিছে। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে আসলো, তাই দেরি না করে চামচ দিয়ে যখনই খেতে যাব তখন। আরে কি করছিস? কেন, খাবার খাচ্ছি। তোর কষ্ট করে খেতে হবে না, আমি খাইয়ে দিব। আরে কি যে বলিস না, আমি খেতে পারবো তো। আমি একবার বলছি মানে খাওয়াবো তোকে। আর যদি খাইয়ে দিতে না দিস তাহলে তোর সাথে মাত্তন্য। আচ্ছা বাবা, দেখ খাইয়ে দে। মনে মনে আল্লাহর কাছে বলছি, আরে আমার বন্ধু আমাকে কত ভালোবাসে, কিন্তু শালার এত ভালোবাসার মাঝে আমাকে বাস দেবে তা আমি নিজেও জানিনি। তখন জুয়েল নিজে খেলো, আবার আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর বিল আসলো, তখন হেতে কইতেছে, মামা বিলটা দিয়েন। কিল্লাই, তুই আরে খাওয়াইছস, তাহলে তুই বিল দিবি। দেখ, তোরে আর কইছি আমি বিরিয়ানি খাওয়ামো, তা আমি তোকে নিজে হাতে খাওয়ালাম। আমি আমার কথা রাখছি, এখন তুই বিল দে। ভাই আমার কাছে টাকা নাই। আমার কাছে নাই? তাহলে এখন উপায়? একটা উপায়, আজকে দিনের জন্য তাদের থালা বাসন মাজি দে। এসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কিছু ভাব। জুয়েল দ্বারা আমি কিছু করছি, এ বলে আমি ম্যানেজারের কাছে গেলাম। আমি কোনো মতে টানাটানি করে ম্যানেজারকে অর্ধেক টাকা কষ্ট করে দিয়ে বিলটা পরিশোধ করে বলেছি বাকিটা দিব। তারপর আমাকে আর পাইকে, জুয়েল কই তুই? আমি সামিম মামার দোকানে। দাঁড়া আমি আসতেছি। কিরে হালা, তোরে সালো কেডা? তুই দাঁড়া, তোর সব বলবো। হ্যাঁ মামা, তাড়াতাড়ি আয়। তার কাছে গিয়ে এমন একটা মায়ের দিছি বলার মতো না। সেই দিন কথাগুলো মনে পড়লে এখন অনেক আফসোস লাগে। আমাদের কাহিনী শুনে ওরা সহ আমরা হাসি দিলাম। তোমার জামাই এমন ছিল, শালা 1 নম্বরের কিপটে। এই কিপটে বলবি না, আজ খাওয়ামো, চল। থাক, তোর খাওয়ানো লাগবে না, চল আমি খাওয়ামো। এ বলে একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে অনেক মজা করে খাবার খেলাম। খাবার খেয়ে সবাইকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আজ যা ঘটেছে তা ভাবতে ভাবতে প্রচুর মাথা ব্যথা করছে। দুপুরে খাবার খাওয়ার জন্য খালা ডাকছিল, কিন্তু বাইরে থেকে খেয়ে এসেছি বলে আবার ঘুমিয়ে গেলাম এবং আর ডাকতে মানা করলাম। অন্যদিকে তানহা রাখি কলেজ ছুটির সাথে সাথেই কলেজ গেটের সামনে এসে আমার জন্য দাঁড়িয়ে রইল, কিন্তু আমার আসার নাম গন্ধ পাচ্ছে না। দোস্ত, মনে হয় দোলাভাই চলে গেছে, কাল আসলে কথা বলবি। আর কি? রে, কি আর করার। এক সময় এমনভাবে সেও আমার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তার দিকে আমি একটাবারও ঘুরে তাকাইনি। কি আর করার দোস্ত, যেটা হয়ে গেছে সেটা তো ভেবে কষ্ট পাস না। এখন ভাব কিভাবে তাকে মানানো যায়। তুই ঠিকই বলছ। আচ্ছা, কাল দেখা হবে। আচ্ছা আসি, কেমন? তানহার বাসায় আর আখির বাসায় চলে গেল। এদিকে রাত 9:30। আমার ঘুম ভাঙলো, এখনো হালকা মাথা ধরে আছে। আর কিছু না ভেবে ফ্রেশে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ফোন টিপতে লাগলাম। তখন রাফির ফোন, তার দেরি না করে ধরে ফেললাম। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। কিরে, বউপে আমাকে বলে গেলি তাই না? কি যে বলিস, তোর মতো হারামিকে ভুলা যায়? বলা যায় বুঝলি, বউয়ের আদর পেলে সবই বলা যায়। আচ্ছা এইসব বাদ দে, কাল কলেজ যাবি? না, 2 দিন যাবো না। কেন? না মানে তুই গেলে আমিও যেতাম।
এখন তুই যাবি না, আমি গিয়ে কি করব? তা কেন যাবি না? একটা প্রয়োজনীয় কাজ আছে, 2 দিন লাগবে। আর তুই এত তাড়াতাড়ি কলেজে গিয়ে কী করবি? 2 দিন বউকে সময় দে। শালা বাড়ি বসে আছি, কিন্তু সারাদিন প্যারা দেয়, তাই কলেজে যাবো ভাবছি। এখন বুঝ বিয়ে করার স্বাদ কত। ভাই, এখন সিঁড়িতে যে প্যারা না, জানি পরে কি হবে। রাফির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেড়ে দিয়ে যখন ঘুমোতে যাব, তখন দিকে অচেনা নাম্বার থেকে কল আসলো। কে কল দিল ভাবতে হতে কল কেটে গেল। এদিকে তানহা রাতে আমার কথা ভাবতেছিল। তখন মনে পড়লো কানিজের সাথে কথা বলার পর তার থেকে আমার নাম্বার নিছে, তাই সে কিছুক্ষণ চিন্তা করে কল দিবে নাকি দেবে না এটা ভাবতে হতে কল দিল আমাকে। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার দিতেই আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তানহা নিশ্চুপ হয়ে আছে। হ্যালো, কে বলছেন? কথা বলেন, না হলে ফোন কেটে দেব। এই না, ফোন কাটিও না প্লিজ। কে আপনি? আমাকে চিনতে পারছো না? চেনাও না চেনার ভান করলাম। কে আপনি? আমি আপনাকে চিনবো কেমনে পরিচয় না দিলে? আমি তানহা। কোন তানহা? এই কয়টা তানহাকে চিনো তুমি? একটাও না। কি? আমাকে চিনতে পারছো না কেন? কে আপনি যে আপনাকে আমার চিনতে হবে? আমি যে তোমার ভালোবাসার মানুষ তানহা বলছি, যার সাথে আগে প্রতিদিন কথা না বলে থাকতে পারতে না। আজব, আমি কখন আপনার সাথে কথা বলতাম আর কখন আপনাকে ভালোবাসতাম? আমি তো আপনার সাথে অভিনয় করছি, ধোকা দিছি, ভালোবাসিনি। প্লিজ আহমেদ, আমাকে কি ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? হ্যাঁ, কে আপনি আর আমার নাম্বার পেলেন কোথায়? প্লিজ মাফ করে দাও না আমায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মনে করেন এরকম কথা আমি বলেছিলাম আপনাকে। আর একটা কথা, আর কল দিবেন না আমায়, এই বলে কলটা কেটে দিলাম। প্লিজ একটা এটা বলতে যাবে তখনই দেখলো আমি কল কেটে দিয়েছি, তাই সে আবারও কল দিল। আমি তার কল দেখে তুললাম না, সে কল দিতে আছে। এক পর্যায়ে আমি তার নাম্বার ব্লক করে ফোন বন্ধ করে রেখে দিলাম। নিজের দূরে ঠেলে দিয়ে এখন আসতেছে ভালোবাসা দেখাতে। যত সব আগলা প্রীতি, সব ঢং ছাড়ার কিছুই না। এগুলো বলতে বলতে কমে গেলাম। এদিকে তানহা দেখলো আমার ফোনে কল যাচ্ছে না। সে বুঝতে পেরেছে আমি তাকে ব্লক করে দিচ্ছি। তুমি আমাকে এতটা ঘৃণা করবো আহমেদ যে আমার কথাও শুনতে চাও না, তাই ব্লক দিছো? ঘৃণা করবে না কেন? আমি যে আমার জানকে কত কষ্ট দিয়েছি, এটা শাস্তি আমাকে তো পেতেই হবে। তবে তোমার এই ঘৃণাকে আমি ভালোবাসে পরিণত করবই, যত কষ্টই হোক না কেন আমি তাতে রাজি। এগুলো আমি বলছি আর বালিশে মুখ বুজে কান্না করছি। কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারবো না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমার দরকারি কাজে গেলাম। এদিকে তানহার মা তানহাকে ঘুম থেকে ডেকে তুললো আর বলতে লাগলো, কি রে মা, তোর কি হয়েছে? কই কিছু হয় নাই। তাহলে তোর চোখ ফুলা ফুলা কেন? আরে মা, কাল রাতে ঘুমানোর আগে চোখে কিছু একটা পড়েছিল, তাই টলতে টলতে এরকম ফোলা হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছে নাস্তা করতে। তুমি যাও, আমি আসতেছি। এ বলে তানহা ফ্রেশ হতে চলে গেল। তার মা নিচে গেল। তানহা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে টেবিলে বসলো। তা কি ব্যাপার, আজ এত সাজুগুজু করলে যে? কেন বাবা, আমি কি সাজতে পারি না? তা কেনই পার, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আচ্ছা বাবা, কি যে বলো না। আমি সত্যি বলছি। তা কেমন আছো? ভালো আব্বু, তুমি কেমন আছো? আমিও ভালো। তা তোমার পড়ালেখা কেমন হচ্ছে? ভালো আব্বু, তারা আরো কলেজে এসে তানহা আখি দুজন মিলে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। দোস্ত, আজ মনে হয় দোলা ভাই আসেনি। আচ্ছা, আহমেদ কি আমার কারণে আসলো না নাকি? তুই সবসময় বেশিই বুঝিস কেন? চল দোলা ভাইয়ের বন্ধুদের জিজ্ঞাসা করি আমাদের কি হয়েছে। ওরা কি বলবে আমাদের? থাক, আর পীড়িত করা লাগবে না, তোমরা ক্লাসে চলো। এই না না, চল তাদের জিগাই। এই বলে আমি আর আখি চলে গেলাম আমার বন্ধুদের সামনে। এখানে কি? আসলে আহমেদ কি আসবে আজকে? তা আপনার যে জেনে কি? কেন? আমারই তো সব, আমি ওকে ভালোবাসি। কি ভালোবাসা? তা এতদিন কোথায় ছিল আপনার ভালোবাসা? এখন আসছে ভালোবাসা দেখাতে? প্লিজ বলো না, আমি না ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি, এতদিন শুধু অভিমান ছিল। দেখেন, আপনারা এই অভিমান আপনার কাছে রাখুন। ভাইয়া, আপনার পায়ে পড়ি, প্লিজ। আহমেদের কি হয়েছে? আজ আসে নাই কেন? একবার বলেন, আমি চলে যাব। এই আপু কি করছেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো,
আর আপনি আমার পা ধরতে যাচ্ছেন? এই না না। আচ্ছা বলুন তো, আপনি কি সত্যি আহমদকে ভালোবাসেন? ভাইয়া নিজের থেকেও বেশি তাকে, না পেলে মরে যাব আমি। প্লিজ বলেন সে কোথায়। আমার বন্ধুকে কতটা ভালোবাসে তা আপনার চোখে দেখে বোঝা যায়। আচ্ছা কোনোদিন যদি আহমদকে কাছে পান তাহলে আগের মতো ছেড়ে চলে যাবেন না তো? না ভাইয়া, কোনো দিনও যাব না, যাই হয়ে যাক। তাহলে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের দুইজনকে এক করব। সত্যি ভাইয়া? এই আবির, এগুলো কি বলছিস তুই? এই মেয়েকে তুই বিশ্বাস করিস না? এটা শুনে তান্না আবার মন খারাপ করে ফেললো। তুই তো একজন মেয়ে তাই না? তাহলে তোর চোখের দিকে তাকা একবার, সেখানে আহমদের জন্য কতটা ভালোবাসা রয়েছে দেখ। এটাও ঠিক, কিন্তু আহমদ কি তাকে মেনে নেবে? সেটা যে করে হোক আমি ম্যানেজ করব, আপনারা শুধু আমার পাশে থাকেন। আচ্ছা বলেন না, আহমেদ কোথায়? তা আমরা নিজেরাও জানি না, তার ফোনও বন্ধ। কি? আমার আহমেদের আবার কিছু হলো না তো? প্লিজ আমাকে তার কাছে নিয়ে যান আবির ভাইয়া, প্লিজ। তার কিছু হলে আমি বাঁচবো না ভাইয়া। আরে চিন্তা করো না ভাবি, আহমদের কিছু হবে না, হয়তো মোবাইল চার্জ নেই তাই। আর আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আহমদের খবর পেলে আপনাকে জানাবো। ও ধন্যবাদ ভাইয়া, তাহলে আসি ভাইয়া, ক্লাসের সময় হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট দিলাম। আরে ভাবি কি যে বলেন না, আমি কেন কষ্ট দিতে যাব? উল্টো আমরা আপনার কাছে ক্ষমা চাই, কারণ অনেক বাজে আচরণ করেছি আপনার সাথে। আরে সমস্যা নেই, আচ্ছা তাহলে আসি, কাল কথা হবে। এদিকে আমার কাজটা শেষ হতে প্রায় 7:30 বেজে গেল। কাজ শেষ করে বাসায় আসতে আসতে 8:20 হয়ে গেল। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর দেখি আমার রুমে সাইদ আসলো। ভাইয়া তুমি অনেক পচা হয়ে গেছো। কেন, কি হয়েছে? পচা না হলে তুমি আমাকে এখন ঘুরতে নিয়ে যাও না কেন? ও তাই এই ব্যাপার? ভাইয়া। কাল তাহলে রেডি থেকো, কাল একটা জায়গায় নিয়ে যাব। সত্যি ভাইয়া, তুমি আমার বেস্ট ভাই। আচ্ছা তোর পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া। আচ্ছা এখন চলো, আম্মু খেতে ডাকতেছে। চল। এই বলে আমি আর সাইদ খাবার খেতে গেলাম। দেখি সবাই সেখানে হাজির। আমি কি একটা টেবিলে, আর সাইদ আমার পাশে বসলো। আমাদের বসতে থেকে খালা আমাকে আর সাইদকে খাবার বেড়ে দিল। আমি খাবার খেতে খেতে বললাম, খালা, খালু আর ঋতু, কালকে 12টায় রেডি থাকবা, কাল তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললো, কিন্তু ঋতু কিছু বলল না। তা আমি দেখে ঋতুকে বললাম, কি হলো, কিছু বলছিস না যে? আসলে আমার কোথাও যেতে ভালো লাগছে না, তাই বলি কি আমি না হয় না যাই। তুই না গেলে তো কিচ্ছু হবে না। কি? ও কিছু না, তুই যাবি মানে যাবি, এটাই শেষ কথা। বাবা আমি যেতে পারবো না। কেন? আসলে অফিসে কাল জরুরি মিটিং আছে, তাই বুঝতে পারছো। সবার সাথে আরও কথা বলে খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ কাজ করে মোবাইল হাতে নিয়ে বসলাম। তখনই মনে পড়ল, যাক বাবা, কাল রাতে ফোনটা অফ করেছিলাম আর তো খোলাই হয়নি কাজের চাপে। তাই দেরি না করে মোবাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখি আবির, মিলে, জুয়েল, লিমার সবার মিলে 500+ কল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন সাথে সাথে আবার আবিরের কল। আমি তখন ধরলাম। কিরে তুই এমন কি কাজ করলি যে ফোন বন্ধ দেখায়? আমি কাজ করছিলাম, তা তোকে কি বললো? আসলে তোকে ফোন দিয়ে পারছি না দেখে রাফিকে কল দিয়ে বললাম তোর সাথে কি আহমদ আছে। রাফি বলল তুই নাকি জরুরি কাজ করছিস, তাই কোথায় নাকি গেলি। ও তা খেয়েছিস? তাই। হ্যাঁ আচ্ছা, আজকে ক্লাসের নোটগুলো আমাকে মেল করে দে। দিচ্ছি। আচ্ছা তাহনা এসেছিল তোর কথা জিজ্ঞেস করতে। ওই মেয়ের কথা আমাকে আর বলবি না, ও নাম আমি শুনতে চাই না। দেখ মানুষ মাত্র ভুল, তানহা একটু ভুল করেছে। আমি আর বলতে দিলাম না, তার আগে বললাম, দেখ ও কি করেছে না করেছে সেটা আমি ভাবি না, আমি যেন আর শুনতে না পাই, বুঝলি? এই বলে ফোন কেটে দিলাম। এটা কি মেরে বাবা, একদিন আমি না থাকতে আমার বন্ধুদেরকে হাত করে নিল। এর থেকে দূরে থাকতে হবে, না হলে কিছু একটা হয়ে যাবে। আরও কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এদিকে তানহা আমাকে রাতে ফোনে না পেয়ে অনেক চিন্তা হতে লাগলো। তাই সে দেরি না করে মিলিকে কল দিয়ে বলল, হ্যালো মিলি। ভাবি বলো। আহমেদের কোনো খোঁজ পেয়েছো? আবির বলল ও ঠিক আছে, এমনি ফোন বন্ধ ছিল। ও আচ্ছা, তোমার কাছে আহমেদের ঠিকানা আছে? না, তবে দাঁড়ান, হয়তো আবির জানে, আমি আবির থেকে নিয়ে আপনাকে মেসেজ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা। একটু পরে তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করে দেখলো আমার ঠিকানা। তাহলে একটু মুচকে হাসি দিল। আমার কথা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেল। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম আর ঘুম ভেঙে গেল। আস্তে করে চোখ খুলে দেখতে পেলাম
কি আছে বুকের মাঝে। চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। আর রাগ তো হচ্ছেই। এতক্ষণে বুঝতে পেরেছেন কার কথা বলছি। কে আছে বুকে? তানহা। আর দেরি না করে হাত দিয়ে এক ঝটকায় বুক থেকে সরিয়ে দিলাম। ও মা গো, কোমরটা ভেঙে দিল রে। এই, তুই এখানে কেমনে আসলি? ঠিকানা পেলি কোথায়? আর তোকে কে ঢুকতে দিল আমার বাড়িতে? আসলে মিলির থেকে তোমার বাসার ঠিকানা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল দিলাম। তখন আমার হবু খালাতো শাশুড়ি বলল, কে তুমি? আমি বললাম, আমি আহমেদের বন্ধু। ও, তা ভিতরে আসো, বাইরে কেন? ও আহমেদ, দেখ ওর রুমে ঘুমায়, উপরের ডান পাশের রুমটা। ধন্যবাদ আন্টি। এই বলে তোমার রুমে এসে দেখলাম তুমি ছোট্ট বাচ্চাদের মতন ঘুম চাচ্ছ, তাই তোমার বুকে এসে শুয়ে পড়লাম। তোর সাহস তো কম না। আমার রুমে এসে আমার বুকে মাথা রাখার অধিকার কে দিল? হ্যাঁ, সাহসের কি দেখলে? এই এখানে তোর শাশুড়ি কোত্থেকে আসলো? কেন, তুমি আমার হবু স্বামী হলে তোমার খালা আমার কি? হবু খালা তো শাশুড়ি? এই দাঁড়া, আমি তোর হবু স্বামী হলাম কখন? কেন জানো না বুঝি, যেই দিন থেকে তুমি আমাকে ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না, বুঝতে পারলি? আর বেরিয়ে যা আমার রুম থেকে। কোত্থেকে কে এসে বাড়িতে ঢোকে কে জানে। তানা আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ। আমি তাকে কিছু বলতে না দিয়ে আমার কাছ থেকে ঝাটকা মেরে দূরে সরিয়ে দিয়ে দুই গালে দুইটা কষে থাপ্পড় দিয়ে বললাম, তোর সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? তোকে কিছু বলছি না দেখে মাথায় উঠে যাবে? হ্যাঁ, দেখি দেখি তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে, চোখে পানি। সেটার দিকে খেয়াল না দিয়ে বলতে লাগলাম, তোর মতো মেয়েকে ভালোবাসবো আমি? হাসালি, তোর মতো মেয়েকে আমি কেন, কেউই ভালোবাসবে না। এই, তুই আমার কাছে কেন আসতেছিস বলতো? আমি না বাজে ছেলে, তাহলে আমার কাছে কেন? হ্যাঁ, আমি না চরিত্রহীন, তাহলে আমার কাছে কেন? জানা, গিয়ে ভালো লয়াল ছেলে খোঁজ। আমার মতো চরিত্রহীন ছেলের পিছনে কেন? দেখো আহমেদ, আমাকে একটাবার সুযোগ দাও, আমি বলছি। তোর সুযোগের কোথায় আগুন? এমন সুযোগ আমি অনেকবার তোর কাছে চেয়েছি, দিয়েছিলে আমাকে? হ্যাঁ, দিসনি, তাহলে আমি কেন তোকে দেব? এখন তুই আমার রুম থেকে বের হ প্লিজ, একটাবার বের হ বলছি। তোর কথা আমি শুনতে চাই না। এবার তানহা আমার হাত ধরে কান্না করে। প্লিজ আহমেদ, ক্ষমা করে দাও আমাকে একবার। এই, তুই আবার আমার গায়ে হাত দিলি? তোকে বলছি না বের হতে? ও, তোকে তো ভালো করে বললে হয় না। দাঁড়া। এই বলে তার হাত ধরে টেনে আমার রুম থেকে বাইরে বের করে দিয়ে বললাম, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, দেখলে খবর আছে। তোকে আমি ভালোবাসি না বলছি না? এখন এখান থেকে দূর হ। বলেই ঠাস করে দরজা লাগিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে তানহা কান্না করতে করতে আমার দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, প্লিজ আহমেদ, আমাকে ক্ষমা করো আর দরজা খোলো আহমেদ, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ দরজা খোলো আহমেদ। তার এই কথা যেন আমার কানেই যাচ্ছে না। কেন যাবে? ওর পিছনে এরকম করে করেছি, তার থেকে অনেক অপমান হয়েছে। তখন তো আমার দিকে একবারও তাকালো না, এখন কেন আমি তাকাবো? হ্যাঁ। এদিকে আমার পাশের রুমে ছিল ম্যানেজার আঙ্কেল। ওই রকম কান্না শুনে তার ঘুম ভেঙে গেল। তাই কে কান্না করতেছে সেটা দেখতে রুম থেকে বাইরে দেখে আমার রুমের সামনে কোনো মেয়ে বসে কান্না করছে। তাই আঙ্কেল দেরি না করে আমার রুমের সামনে গিয়ে বলল, ওই মেয়ে, তুমি কে? এখানে এইভাবে কান্না করতেছো কেন? কই কি? আর তানহা মা, তুমি এখানে আর আহমেদের রুমের সামনে কি করছো? কি বলবে কিছু বুঝতে পারছি না আসলে। মানে আঙ্কেল, হয়েছে কি? এত মানে না করে কি হয়েছে সেটা বলো। কিছু হবে না, আমাকে সব বলতে পারো। আসলে আঙ্কেল, আমি আহমেদকে আর আহমেদকে দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে এখন ইগনোর করছে। কেন করেছে আমাকে সব খুলে বলো। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, এখন কান্না করো না, আমি আসছি তো, সব ঠিক করে দেব। এখন কান্না থামাও আর হাসো। এই তো লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা আঙ্কেল, আপনি আহমেদের কি হন? আমি তাদের কোম্পানির ম্যানেজার হলেও কি হবে, আহমেদের চাচার মতো। ও আচ্ছা, নিচে চলো, নাস্তা করবে। ওই রুমান আপা, কোথায় গেলা? নাস্তা করতে দাও, এখানে আবার মেহমান আছে, আমার বন্ধুর মেয়ে। আরে ভাই, একটু দাঁড়াও, আহমেদের বন্ধু আইছে, তার জন্য কিছু তো বানাই। আর তোমার মেহমানকে বলো একটু অপেক্ষা করতে। ও আচ্ছা, একটু দাঁড়াও। একটু পরে খালা নাস্তা নিয়ে টেবিলে সাজিয়ে দিল আর বলল, তোমাদের কথা বলা শেষ হলে এখন খেতে আসো। আসতেছি আপা। আহমদকে ডাক দিও, সেও আসুক। আহমেদ বাবা, উঠ, নাস্তা করতে আয়। ওয়াশরুম থেকে বললাম, খালা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়, আমি যাই তাহলে। এই বলে চলে গেল।
ফ্রেশ হয়ে রুমে রেডি হয়ে তুহিনকে একটা কল দিলাম। হ্যালো তুহিন, সব হয়েছে? তুমি চিন্তা করো না, সব হয়েছে, এখন তুমি আসলে হয়। আচ্ছা, আমি সময় মতো আসবো, তুমি সব ঠিক করে রাখো। এটা বলে ফোন কেটে দিয়ে নিচে আসতে লাগলাম। নিচে এসে দেখি তানহা সবাই বসে রহমান চাচার সাথে কথা বলছে। আমি কে বললাম, এই তুই এখান থেকে এখনো যাসনি? কি হচ্ছে আহমদ, এটা কি রকম আচরণ? ও হচ্ছে আমার বন্ধুর মেয়ে, তাই সে এখানে আসতে পারে। ও আচ্ছা, সরি চাচা, তবে তোমার বন্ধুর মেয়েকে বলে দিবা যেন বন্ধুর মেয়ের মতোই থাকে। আর এই বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এটা শুনে তানহার মন খারাপ হয়ে গেল। এদিকে খালা তখন রান্না করেছিল, তাই ডাইনিং রুমে কিছু চেঁচামেচি শুনে দৌড়ে আসলো আর দেখলো আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কিরে আহমেদ, না খেয়ে কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। তা খেয়ে যা। তা খাবারগুলো তোমার হবু ভাইয়ের বন্ধুর মেয়েকে খাওয়াও। এই বলে গেট দিয়ে বেরিয়ে গেলাম। এদিকে কি হয়েছে আহমেদ, এরকম করে বেরিয়ে গেল কেন? আসলে আন্টি আমার জন্য। কেন? তোমার জন্য কেন? তুমি তো ওর বন্ধু, তাই না? না, ওরা দুইজনকে ভালোবাসে, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আহমদ অভিমান করেছে। আন্টি। ও, এই ব্যাপার, সমস্যা নেই, প্রেম ভালোবাসা এরকম হয়। আন্টি, আমি কিন্তু আহমেদকে না পেলে মরে যাব, তাকে অনেক ভালোবাসি আন্টি, কিছু একটা করো প্লিজ, যে করে হোক আমার আহমেদকে লাগবে। আরে আরে, কান্না করতেছো কেন মা? কান্না থামাও বলছি। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আহমেদকে পাবে। কিন্তু ও তো আমাকে একটুও সহ্য করতে পারে না। এই দেখ, আবার কান্না করে, এইবার কিন্তু মার খাবি বলে দিলাম। আচ্ছা আন্টি, আমি এখন যাই, কলেজের সময় হয়ে গিয়েছে। আচ্ছা যাও মা, পরে আবার আসিও। আসবো। আচ্ছা আঙ্কেল, আমি আজ আসি। আপু, তোমার স্বামী সাইদ, ঋতু এরা কোথায়? দেখতেছি না তো। আহমেদ নাকি আমাদের কোথায় নিয়ে যাবে বলছে না? তাদের তো কোনো ভালো কাপড় নেই, তাই শপিং করতে গেছে সকাল সকাল। ও, তা তুমি যাও নাই? তোমার লাগবে না? আমার লাগবে, ঋতু নিয়ে আসবে। ও, এসব বলতে বলতে ঋতু, সাইদ, খালু সবাই চলে আসলো। এই তো সবাই এসে পড়েছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এই বলে সবাই ফ্রেশ হতে নিজ নিজ রুমে গেল। তানহা রাখিয়ে বসে আছে ক্লাসরুমে। তখন কি রে তানহা, মন খারাপ কেন? আহমেদ ভাইয়া আসে নাই তাই? আরে না। তাহলে কেন মন খারাপ? আসলে কি আহমেদ আমাকে মেনে নিবে? কেন নিবে না? এই তোর নিজের উপর বিশ্বাস আছে? নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে? তাহলে হাল ছাড়বি না, বুঝলি? দেখবি একটা সময় তুই আহমেদ ভাইয়াকে পাবে। ধন্যবাদ দোস্ত আমার পাশে থাকার জন্য। তুই আমার পাশে না থাকলে আমি এতদিনে আমার জানকে এখনো ভুল বুঝতাম। ওই সব বাদে, এই যে ক্লাসে স্যার আসলো, এখন ক্লাস কর। এদিকে আমি একটা হোটেলে কিছু খেয়ে বাইরে ঘোরাঘুরি করে 11টার দিকে বাড়িতে আসলাম। এসে নিজের রুমে গেলাম। নিজের রুমে এসে কিছুক্ষণ বসে খালাকে ডেকে বললাম রেডি হতে তাড়াতাড়ি। খালা তানহার ব্যাপারে বলতে চাইছিল, কিন্তু আমি বলতে না দিয়ে বললাম তাড়াতাড়ি কর, আমি গোসল করতে গেলাম। এই বলে আশ্রমে ঢুকে গেলাম। আমি গোসল করে রেডি হয়ে নিচে বসে ওদের সবার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর সবাই মিলে নামলো, তাই বললাম চল তাড়াতাড়ি, দেরি হচ্ছে। এই বলতেই তাড়াতাড়ি করে গাড়ির কাছে সবাই গেল। আমিও গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চালিয়ে কিছু দূর আসতেই, কি রে, রাস্তা চেনা চেনা লাগে, কোথায় নিয়ে যাস? গেলেই দেখতে পাবে। একটু পর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালাম। সবাই গাড়ি থেকে নেমে বাইরে আমার দিকে তাকিয়ে আছে। কি রে, এই বাড়িতে কেন আনলি? আর আজ তো বিয়ে সজীবের। হ্যাঁ, আর বেশি কথা না বলে ভেতরে চলো তো। এই বলে সবাইকে ভিতরে নিয়ে গেলাম। এদিকে সজীব উপর থেকে বর সেজে নিচে নামছে, বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাবে বলে। নিচে আমাকে আর খালা খালু ঋতুকে দেখে বলল, কিরে তোমরা এখানে কেন আসলে? তোমাদেরকে তো দাওয়াত দেওয়া হয়নি। নিজের চাচাতো ভাইয়ের বিয়ে আর আমি আসবো না, তাই কি করে হয়? আর আমাকে কি আসতে দাওয়াত লাগে? তখন সেখানে চাচা হাজির হলো আর বলল, তোরা এখানে কেন, কি জন্য আসলি? কেন, তোমার ছেলের বিয়ে দিতে। আমার ছেলের বিয়ে দিতে আমি আসছি, তোর প্রয়োজন নেই। আর এখন রাস্তা ছাড়, কোনের বাড়ি যেতে হবে। কোনে এখানে, আর তুমি বলছো কোনের বাড়ি যাবে? কেন, এখানে মানি কই? কেন, এই যে ঋতু। এটা শোনার পর খালা খালু আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন আমি বললাম তোমরা কিছু বলবে না, যা বলার আমি বলবো। তারা আমার কথা শুনে চুপ হয়ে গেল। কি এই মেয়ে?
এই মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। তা কেন করবি? পিরিত তো ভালোই করেছিস, এখন বিয়ে করবি না কেন? হ্যাঁ, এই নষ্ট মেয়েকে আমার বৌমা জীবনও করব না। তা ও যদি নষ্ট মেয়ে হয় তাহলে আপনার ছেলে একটা নষ্ট ছেলে। মুখ সামলে কথা বল। এই তোদের সাথে ভালো ব্যবহার করছি কারণ আজ আমার ছেলের বিয়ে, না হলে? তা না হলে কি? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিবেন নাকি মিস্টার মতিউর রহমান? তাই এখন করব। তোর এত বড় সাহস আমার সামনে আবার এই তুহিন, তোর এত বড় সাহস আমার সামনে আমার বাবার নাম ধরে ডাকোস? তুহিন দলিলের কাগজগুলো বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তারপর আমি তাদেরকে বললাম আমার বাবা আমার নামে সব লিখে দিয়েছিল। যখন আমার বয়স 22 হবে তখন এই সব সম্পত্তির মালিক আমি, বুঝলেন? আর সজীব তুই আমাকে মারার চেষ্টা, আমার মানহানির চেষ্টা সবই করলি। তাই এখন তোকে জেলে দেব আর তোর পরিবারকে বাড়ি থেকে বের করে দেব। তখন তোর পরিবার রাস্তায় ভিক্ষা করে খাবে। কেমন লাগবে মিস্টার মতিউর সাহেব? আহমদ বাবা, আমি না তোর চাচা, এইভাবে বাড়ি থেকে বের করে দিস না। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দে। চাচা? তা ছোটবেলায় কোথায় ছিল? হ্যাঁ, এখন ভিখারি হয়ে গেলে তো তাই আপনি চাচা হয়ে গেলেন, তাই না? আহমদ, তোর পায়ে পড়ি, আমাদের বাড়ি থেকে বের করিস না, আমার ছেলেকে জেলে দিস না। তুই যা বলবি আমরা তাই করব। সত্যি যা বলবো তাই করবেন? তাহলে সজীবকে বলেন ঋতুকে বিয়ে করতে। কিন্তু ওই মেয়েটার কি হবে? তার আপনার চিন্তা করা লাগবে না। আপনার ছেলে যে কুকর্ম করছে সেগুলো সব বলার পর তারা কিভাবে আপনার ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দেবে বলুন তো? দেখলাম সজীব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবারও বললাম, কি বিয়ে দেবেন আপনার ছেলের সাথে? আমার কথা শুনে সজীব বলে উঠল, আমি রাজি। তাহলে সজীবের সাথে বিয়েটা হয়ে যাক চাচা। তবে কাজী ডাক। তা লাগবে না, কাজী এখানে আছে। তুহিন, কাজীকে আন। সজীবকে বললাম দাঁড়িয়ে না থেকে এখানে বস, বিয়েটা হয়ে যাক। কিছুক্ষণের মধ্যে বিয়েটা হয়ে গেল। এখন আপনাদেরকে একটা কথা বলি, এই সব সম্পত্তির মালিক ঋতু। যদি ভুল করেও কেউ ঋতুকে কষ্ট দাও তাহলে সবার খবর আছে। ঋতুর কিছু হবে না, সে তো এই ঘরের রানী, তাকে আমরা রানীর মতো করে রাখবো। মনে থাকে যেন। খালা খালু ঋতুর সাথে কিছু কথা বলে কান্নাকাটি করে ঋতুকে অনেক কিছু বোঝালো। এবার সবার থেকে বিদায় নিয়ে আমরা খালা খালু সাইদ সবাই চলে আসলাম বাড়িতে। গাড়িতে আসার সময় কারোর সাথে কোনো কথা বলিনি, অনেক ক্লান্ত ছিলাম। তাই তাদের সাথে কিছু না বলেই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। যাক বাবা, আহমেদকে তো কিছু বলতে পারলাম না, চলে গেল রুমে, গাড়িতেও কিছু বললো না। আরে পরে বলবে, ছেলেটা অনেক কষ্ট করছে, এখন রেস্ট নিক। আসলে আজ যেটা করলো না আহমেদ, এটা কখনো ভুলতে পারবো না। আমার মেয়ে যে কাজ করলো আহমেদের সাথে, তবুও কিছু বলল না, উল্টো আরো সাহায্য করছে। আসলে ছেলেটা একেবারেই তার বাবার মতো হয়েছে একদম। আচ্ছা চল রুমে। চল। এই বলে তারা রুমে চলে গেল। বিকেলের দিকে ফোনের রিংটনের শব্দ আমার ঘুমটা ভেঙে গেল। তাকে দিকে অচেনা নাম্বার, তাই বিরক্ত নিয়ে ধরলাম। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার বউ। বউ মানে? কি আবল তাবল বলছেন? আমি ঠিক বলছি। সরি, আমি এখন বিয়ে করিনি, এটা রং নাম্বার। এটা রং নাম্বার না, ঠিক নাম্বার। আমি তানহা। এই মেয়ে, তুই আবার কল দিছিস কেন আমায়? ভালোবাসি বলে। তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমি ভালোবাসি না তোকে। তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না। যে মেয়ে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে রাস্তায় যেখানে সেখানে অপমান করতে পারে, সেই মেয়েকে আর যাই হোক আমি কেন, কেউ ভালোবাসবে না। প্লিজ আহমেদ, আমাকে একটিবার ক্ষমা করে দাও না। তুমি না বলেছো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন এখন ছেড়ে চলে যাচ্ছ আমাকে? বলেছিলাম কখনো ছেড়ে যাব না, তবে ছেড়ে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আর কখন আমাকে কল বা বিরক্ত করবে না এই বলে ফোন কেড়ে দিলাম আর নাম্বার ব্লক করে দিলাম। দুনিয়া কি একটা নিয়তি, যাকে পাওয়ার জন্য তার পিছনে ঘুরতাম শুধু তার ভুলটা ভাঙানোর জন্য, যাতে তার কাছে যেতে পারি, তাকে মন দিয়ে ভালোবাসতে পারি। কিন্তু সে নিজে দূরে সরিয়ে দিল আমায়। আমি তো তাকে সরাইনি, সে বলেছিল আর কখনো সে আমাকে ভালোবাসবে না। আর এখন আমার আগে পিছু করে। এগুলো ভাবতে ভাবতেই আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আর এদিকে তান্না আমার কথা শুনে কান্না করতে করতে বলতেছে, আহমেদ কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি তো বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে যত কষ্ট দাও না কেন আমি তো তোমার হয়ে ছাড়বো, এই বলে দিলাম। এদিকে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খালামণিকে বললাম, খালা আমি একটু অফিসে যাচ্ছি, আসতে দেরি হতে পারে। এই বলে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসের কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। তাই আর দেরি না করে বাসায় আসার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে
খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। তখন রাফি কল দিল। কিরে হারামি, কি করছিস? এই তো বসে আছি, তুই? আমিও বসে আছি। খাওয়া দাওয়া করছোস? না রে ভাই, তোদের মতো কি আর বউ আছে যে তুলে খাওয়াবো? হ, বইয়ের হাতের খাবার খাওয়ার মজা বিয়ে করলে কইতে পারবা। যে প্যারা দেয় হাঁটতে বসতে খাইতে, পুরা একটা ডাইনি। বাবারে বাবা, এমন জানলে আর। ও, তোকে আমি প্যারা দিই তাই না? ভাই কল রাখ, বেঁচে থাকলে কাল কলেজে দেখা হইব ভাই। এই বলে কল কেটে দিলাম। শালা এখন বউ বিরিয়ানি খাবে মনে হয়। আরে তুমি এইখানে? আমি আর তুই কি যেন বলছিস? আমি নাকি প্যারা দিই খাইতে বসতে, তাই না? আমি ডাইনি তাই না? তাহলে বিয়ে কেন করলি? আরে না বাবু, কই তুমি প্যারা দাও, কই তুমি ডাইনি? তুমি আমার এত কিউট, এত ভালো বউ, তুমি কি করে প্যারা দাও? তুমি তো শুধু আমাকে ভালোবাসো, তাছাড়া আর কিচ্ছু না। ও আচ্ছা তাই? তাহলে ওইগুলো কাকে বলছিলি চান্দু? আরে ওগুলো এমনিই বলছিলাম, তোমাকে বলিনি। তাহলে আমি কি কান বয়রা? এই না না, তোমার কান বয়রা কেন হতে চাপে? তুই তাইলে আমার নামে কেন এগুলা বললি? মানে দেখো কানিজ, তুমি এইভাবে এগিয়ে আসতেছো কেন? আমারে লাদা বাবু টুকু, আমারে সোনা বাবুটাকে আদর করতে। এই আমার আদর লাগবে না, তোমার হাব ভাব ঠিক লাগছে না আমার, দূরে থাকো আমার থেকে। আমি প্যারা দিই তাই না? আমি ডাইনি, আমি তোকে একদম সহ্য করতে পারি না তাই না? ছাড়ো প্লিজ, লাগছে চুল ছাড়ো। আমি কি হারাম করার জন্য ধরছি নাকি? এত জোরে কেউ চুল ধরে টানে? ওই সারলি কেন আমার হাত? হ্যাঁ, আর আমি এইভাবে টানি। আর শোন, তুই আজ নিচে ঘুমাবি, আমার পাশে আসার চেষ্টাও করবি না বলে দিলাম। আমার নামে বদনামি তাই না? বদনামি ছোটাচ্ছি তোকে। এই বাবু, আমার গুণা এই তুমি চুল ছিঁড়তেছো, তা ঠিক আছে, কিন্তু এই শাস্তি দিও না আমায় প্লিজ। আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। তোমার এত মধুর কথাই আমি পড়তেছি না, প্লিজ। ওই আমার লক্ষ্মী বউ, এমনটা করো না। তোর আজ কোনো কথা শুনুম না। এদিকে রাফির সাথে কথা বলার পর খালা আমাকে নিচে খেতে ডাকে, তাই দেরি না করে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। খালা খাবার বেড়ে দিল আর আমি খেতে লাগলাম। বাবা আহমেদ, এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের এত বড় উপকার করলা, আমরা এই ঋণ শোধ করতে পারবো না কখনো। আরে খালা, তোমরা এগুলো কি বলছো? আমি কি তোমাদের ছেলে না, নাকি তোমরা আমাকে ছেলে ভাবো না? আরে তোকে নিজের ছেলে ভাবি আমরা। তাহলে নিজের ছেলে নিজের বোন বা পরিবারের জন্য কিছু করলে তখন কি ঋণ হয়? না না, বুঝতে পারছি তোমরা আমাকে ছেলে ভাবো না, আমাকে পর ভাবো, তাই এরকম কথা বলছো। আরে না, তোকে আমরা নিজের ছেলে ভাবি, আর এত কিছু হওয়ার পরেও তুই আমাদের উপকার আমি কিছু বলতে না দিয়ে বললাম, চুপ। এত কিছু এটা শুনতে শুনতে আমি বিরক্ত। কি বলতেছে? হ্যাঁ, আমি সব ভুলে গিয়েছি, তাহলে তোমরা কেন মনে রাখলা? আর যেন তোমাদের মুখে এই কথা না শুনি, বুঝতে পারলে? তাদের সাথে আরো কিছু কথা বলে আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। তখন দেখি আবার রাফির ফোন, তাই রিসিভ করে বললাম, কিরে বউ কেমন আদর দিল? শালা আদরের বাল দিছে, ওই পেতনিটা উল্টো মাথার চুল সব ছিঁড়ে ফেলছে, সামান্যর জন্য টাকলা হয় নাই, আর বলছে রাতে যেন নিচে ঘুমাই। হাসলি? আর জোরে জোরে হাস। যখন আমার বউ নামক পেতনির মতো একটা নিজের ঘাড়ে উঠবে, তাহলে বুঝবি কত ধানে কত চাউল। এই শালা, ভাবি কি কেউ পেতনি বলে? আমার কত সুন্দর একটা ভাবি। তো পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? শালা, এত সুন্দর করে বললাম এই শাস্তি না দেওয়ার জন্য, কিন্তু আমার একটা কথাও শুনলো না ভাই। পেতনি হলেও আমার কথা পড়ে যেত। ও মা, তাই নাকি? এই আহমেদ, তোর গলা মেয়ে কিভাবে হলো? এতক্ষণ ঠিকই তো ছিল। শালা, আজ তো শেষ দিন, কাল বিরিয়ানি খেতে যাব, কেমন? এই তোকে বলছি এক কথাই, আর তুই বলতেছিস এক কথা, কিছু বুঝতে পারলাম না। তোর বোঝার দরকার নেই, বেঁচে থাকলে বলিস, না থাকলেও বলিস। এখন রাখি, এ বলে ফোন কেটে দিলাম। আজ শনি আছে রাফির ওপর, এই কথাটা বলেই শুয়ে পড়লাম। এদিকে কি হলো? এটা কেবলই গেল, কিছু বুঝতে পারলাম না। কিন্তু যাই বলো, মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর। ইস, কণ্ঠ যদি আমার বইয়ের হতো, কিন্তু ওটা একটা পেতনি। ও তাই না? এটাই তো সেই মেয়ের কণ্ঠ, কিন্তু এখন তো আমি ফোনে কথা বলছি না। তাহলে একবার পেছনে তাকা শালা, আমি পেতনি তাই না? মেয়েটার কণ্ঠে অনেক সুন্দর তাই না?
এই আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না, আজকের মতো ছেড়ে দাও। তোর ভুলের কথা রাগুন, ভাবছিলাম তোকে ক্ষমা করে দিব, তো তোর মনে যে এইটা আছে আমি জানতাম না। আউস আহমেদ, তোরে আমি ছাড়বো না শালা, তোর জন্য আমি এত মাইনকারছি পাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কারণ কাল পড়তে বসিনি। পড়া শেষ করে রেডি হয়ে কলেজে গেলাম। দেখলাম আম গাছতলায় জুয়েল, আবির, লিমা, মিলি এরা বসে আড্ডা দিচ্ছে, তাই দেরি না করে তাদের কাছে গেলাম। কি রে, লাং পেয়ে আমাদের ভুলে গেলি নাকি? কোনো খবর নাই? খবর ছিল না, তা অনেক কাজ ছিল তাই। কিন্তু লাং আসবে কোথা থেকে আমার? কেন, তানহা আর কি? শালা ওর কথা আর বলিস না, সারা দিন জ্বালিয়ে মারে, একটু শান্তি নেই। পিছন থেকে কেউ বলল, শালা হারামি, কাল আমায় শান্তি আকাশে উড়িয়ে নিজে শান্তি খোঁজো, তাই না? পিছন থেকে কেউ বলল। তার কথা শুনে আমরা সবাই পিছনে তাকিয়ে দেখলাম রাফি। কি চমলক্ষ, তোর এই হাল কে করলো? মুখের পুরো কেসিং পাল্টা প্যাটা, এমন লাগতাছে তুই রাতে কারো রান্না চুরি করতে গিয়েছিলে, ধরা খাইছস, এরপর কেলানি ফ্রিতে পাইছস। হাস আরো হাস, কি করবো বল, সবখানে আমি শুধু বেজ্জতি হই। আচ্ছা রাফি, এই হচ্ছে জুয়েল, আমার ছোটবেলার বন্ধু, আর এই হচ্ছে তার ললনা, আর আবির এটা তো চিনোসি, আর বলা লাগবে না। আজ থেকে আমরা সবাই বন্ধু। হ্যাঁ। আচ্ছা, তো রাতের কাহিনীটা কি বলতো, কেমন আদর পেলি, আমরাও শুনি। কি কাহিনী রে ভাই? এই যে তার মুখে তো নকশা বদলের কাহিনী। ও তা রাফি, তাড়াতাড়ি বল দেখি। তাহলে শোন, এই বলে সব বললাম। তার বলার পরই আমরা সবাই হাসতে লাগলাম। শালা মজা নাও, আমার টাইম আসবে, আমিও নিব মজা, বিশেষ করে তোর আহমেদ। শালা বেশি কথা বলবি তো কানিসকে ফোন লাগাই বলবো, এইখানে তোর আদরের জামাই মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। এই না না ভাই, আবার এই কথা বলিস না, তাহলে আমাকে তোরা আর খুঁজে পাবে না। আরে দুলা ভাই, তুমি এখানে কেন? কানিসের সাথে সময় কাটাবা তা না করে এখানে কি? আর তোমার এই হাল কে করেছে? আরে তানহা আপু কাজিন ভাবে করছে। আমি তানহাকে দেখে সেখান থেকে চলে আসলাম অন্য এক জায়গায়। ও সমস্যা নেই দুলা ভাই, প্রথমত একটু একটু এইরকমই হবে, পরে ঠিক হয়ে যাবে। এদিকে ওইদিকে তাকিয়ে বললাম, আরে কি খুঁজতেছে? তোমারটা তোমারে দেখে তো চলে গিয়েছে, ওইদিকে দেখো। আরে না, আচ্ছা তোমরা থাকো, আমি আসি আমার কলিজার কাছ থেকে। কিরে আবির, এটা কি হলো? তানহাত আহমেদকে সাহায্য করতে পারে না, তাহলে শোন, তারপর সব বলে দিল। কাম সারছে, হালা কত বড় অভিমানী তা আমি জানি, মনে হয় না মেনে নিবে। সব হবে আমরা যদি তানহার পাশে থাকি। তোরা থাক, আমি নাই, এই বলে আমি ক্লাসে চলে গেলাম। এইদিকে সেখান থেকে আসার পরই একটা গাছের নিচে বসলাম মাত্র, তখন একটা মেয়ে এসে বলল, হাই, আমি কি আপনাদের পাশে বসতে পারি? মেয়েটার দিকে একবার তাকিয়ে বললাম, কেন নয়, বসেন। মেয়েটা আমার পাশে বসে বলল, আমি সুমনা, আর আপনি? ডাউনলোড হওয়ার পর থেকে জানতে পারি আমার নাম আহমেদ। আপনি ভালো মজা করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি আপনি করে কেন বলছি? আমরাই তো সেম ইয়ারে, তাই তুমি করেই বলি। তারপর তার সাথে হেসে হেসে কথা বলতেছি, তখন চোখ গেল সামনের দিকে, দেখি তানহা রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? এদিকে আমার কোনো খেয়ালই নেই, তানহা রাগী লোক দেখে ভয়ে আছি। আর তানহা যখন শুনলো বন্ধু হওয়ার কথা, তখন দৌড়ে আমার সামনে এসেই, এই মেয়ে, তুমি কি আর ছেলে পাও নাই? আমার ঠাটি নিয়ে কেন টানাটানি করছো? হ্যাঁ আরে আপু, কি বলছেন এসব? আরে আপনি কি বলছেন? এই তুই চুপ থাক, আমি তো এখন পুরাতন হয়ে গেছি, তাই না? আর এই মেয়ে আর যাতে আহমেদের পাশে না দেখি, বুঝলি? কেন আসবো না? আপনি কে হন ওর? আপনার কথায় আমি ওর কাছে যাব না? আমি 1000বার যাব। কি করবেন? তাদের ঝগড়া শুনে আমার বন্ধুরা সবাই চলে আসছে। কি করবো মানে কি দেখতে চাস, তাই না? এই নে দেখ, এই বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। এরপরে যদি আর তোকে দেখি ওর আশেপাশে, তারপর তোর এটা বলতে না দিয়ে আমি তানহার গালে দুটো থাপ্পড় দিয়ে বললাম, অনেক হয়েছে তোর অভিনয়ে, তোর এইসব আর ভালো লাগে না। এই তুই কি মারলি কেন? হ্যাঁ, ও আমার কাছে আসলো না আসলো তাতে তোর কি? হ্যাঁ, তুই এই মেয়ের জন্য আমাকে মারলে? হ্যাঁ মারলাম, বেশ করেছি, তা না হলে তোর এই অভিনয় থামানো যাবে না। আমি অভিনয় করছি না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাকে কারো হতে দিব না। কি ভালোবাসা? কোথায় ছিল তোর এই ভালোবাসা?
যখন তোর সামন দিয়ে যেতাম তখন যা ইচ্ছে তাই বলে অপমান করতি? কোথায় ছিল যখন তোর আগে পিছনে করেছিলাম শুধু একটু ভুল ভাঙানোর জন্য? দেখো আমি তখন বুঝতে পারিনি, আমি তো এখন ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও একবার। তানাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, আরে যা তো এখান থেকে, কানের কাছে বগর বগর করিস না, তোকে ক্ষমা করতে আমি পারবো না, যা। আর বিরক্ত করবি না, কোত্থেকে যা সেই সব উটকো ঝামেলা। তানা আমার ধাক্কাকে কিছুটা দূরে সরে গেল। আর সুমনা, সরি, আমি বুঝতে পারিনি, আমার জন্য এসব হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আরে আমি বুঝতে পারছি, সমস্যা নাই। ওই মেয়েটাকে মারছি, আমি সরি বললে আমি বলতাম, তুমি কেন বললে কে হয় তোমার মেয়েটা? শুনতে চাস? তাহলে শোন, সে আমার গার্লফ্রেন্ড হয়েছে শোনা, এখন দূর হ আমার সামন থেকে। প্লিজ তুমি এমনটা করতে পারো না, একবার বলো ওই মেয়েটা তোমার কিচ্ছু হয় না, বলো আহমেদ। তানার কাছ থেকে পা ছাড়িয়ে বললাম, বারবার বলবো সে আমার গার্লফ্রেন্ড, যা তো এখান থেকে। আচ্ছা তোর যাওয়া লাগবে না, আমিই যাই। এ বলে আমি সেখান থেকে চলে আসলাম। তানা আমার মুখ থেকে এমন কথা শুনে ওখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে দৌড়ে তার রুমে চলে গিয়ে কান্না করতে লাগলো। এইভাবে তানাকে রুমে যেতে দেখে তানার মা বলল, কি হলো আমার মেয়েটার, এইভাবে চলে গেল কেন? এদিকে তানা আমার কথাগুলো শুনে রাগে রুমের জিনিসপত্র সব ভাঙতে লাগলো। তানার মা তখন ওপরে তার মেয়ের রুম থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি তার মেয়ের রুমের দিকে যেতে লাগলো। তানার মা তার মেয়ের রুমের ভিতরে গিয়ে দেখতে পেল সব জিনিসপত্র ভাঙা, এদিক ওদিক পড়ে আছে। আর দেখলো তানহা রুমের এক কোণায় বসে কান্না করতে লাগলো। তখন তানহার মা মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মা তোর কি হয়েছে, রুমের এই অবস্থা কেন করলি? তানহা তার মায়ের কথা শুনে এবার তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিরে মামুনিটার কি হয়েছে বল আমাকে, কেন এত কান্না করতেছিস? এইভাবে দৌড়ে রুমে এসে এইগুলো কেন করলি? কেউ কি খারাপ কিছু বলেছে? এই কে বলেছে? তার নাম বল আমাকে, আমি সব ঠিক করে দিব। মা, ও মা, আমাকে এনে দাও না প্লিজ, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। ও মা, মা গো, তুমি আমাকে এনে দাও না। তুই কাকে ছাড়া বাঁচবি না আমাকে বল। ও মা, আমি আহমেদকে ছাড়া বাঁচবো না, তুমি তাকে এনে দাও না প্লিজ। মা, তোমার মেয়ে তোমার কাছ থেকে কিছু চাইনি, আজ চাচ্ছে, দাও না মা। দেখ তুই ভালোবাসলে তো হবে না, ও তোকে ভালোবাসতে হবে, তাই না? জোর করে কখনো ভালোবাসা হয় না। আমি জানি মা, ও আমাকে ভালোবাসে, কিছু কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ সব শেষ। মা, ও মা, আমি কিচ্ছু জানি না, তুমি তাকে আমার কাছে এনে দাও। আচ্ছা মা, আমি এনে দেব, তবে কি হয়েছে একটু বল আমাকে। মা, আমি কি করব বলো না, তখন তা দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, আর এমনভাবে দেখিয়েছে, বিশ্বাস না করে যাব কই? বুঝতে পারছি, এখানে তোর বেশি দোষ। তুই খোঁজ খবর না নিয়ে ছেলেটাকে কষ্ট দিলি, তো এখন কেন তুই কষ্ট করতে পারতেছিস না? এই জন্যই বলি ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেবি। আচ্ছা বাদ দে, তার বাসা ঠিকানা দে। তা লাগবে না, আব্বুকে বলবা রহমান আঙ্কেলের ভাইপো। ও আচ্ছা, তোর রহমান আঙ্কেলের ভাইপো, তাহলে আর কথাই হলো না। আমি তোর আব্বুকে বলে আজ বিকেলে যাব তাদের বাসায়, এখন কান্না করিস না। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার কিউট মা, এত এত ভালোবাসি তোমায়। হয়েছে হয়েছে, আর বাম দিতে হবে না, এখন নিচে চল, কিছু খাবি। সকালে তাড়াহুড়া করে কিছু খেয়ে যাসনি। কি করব, তোমার মেয়ের জামাইকে পটাতে গেছিলাম তো, জানো না? তানহার কান টেনে বেশি পেকে গিয়েছিস তাই না? আর লাগছে মা, ছাড়ো। আচ্ছা নিচে আয়। এদিকে আমি তান্নার সামন থেকে এসেই ক্লাসের পেছনের টেবিলে বসে পড়লাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, কি ভেবেছে আমি কি খেলার পুতুল? যখন চাইবে কাছে রাখবে, যখন চাইবে ফেলে দিবে। শালার কপালটাই খারাপ। তুই কিন্তু এটা ঠিক করলি না। কোনটা? এই যে তানহা মেয়েটা তোকে অনেক ভালোবেসেছে, আর তাকে তুই গ্রহণ না করে আরেকটা রিলেশনে গেলি। দেখ, তানহা আমাকে কখনো ভালোবাসেনি, আর তোরা এই মেয়েটার পক্ষ নিয়ে এত কথা বলিস কেন? দেখ, মেয়েটা তোকে সত্যি ভালোবাসে, সেটা তুই একবারও দেখলি না। আর মেয়েটা আমাদের ভাবি না, থাক কিছু না। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে কেন গেল? আমাকে অপমান করলো কেন তো? হ্যাঁ দেখ, যা হবার হয়েছে, এখন মেয়ের সাথে এমন করিস না। তুই রিলেশনটা ব্রেকআপ করে দে আর তানহাকে মেনে নে। প্রথমত আমি কোনো রিলেশন করি না, ওটা তানহাকে আমার পিছু ছাড়ানোর জন্য বলেছি। দ্বিতীয়ত আমি তানহাকে মেনে নিতে পারবো না। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখিস তোর জন্য কতটা চিন্তা করে, আর কত সুন্দর চেহারা, কিরকম হয়েছে দেখছিস? আমি বুঝতে পারছি তোদের ওই মেয়েটা বশ করে নিয়েছে। তোরা আমাকে আর বন্ধুই মনে করিস না। যদি বন্ধু মনে করতি
তাহলে তার হয়ে দালালি করতে না। তোরা এই মেয়েটাকে নিয়ে থাক, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে উঠে চলে আসলাম অন্য একটা জায়গায়। দেখলাম জুয়েল, আবির অনেক কল দিতেছে, তাই আমি মাথা গরম হয়ে গেল আমার। বিরক্তি নিয়ে মোবাইলটাই বন্ধ করে দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, ছেলের কেউ আমাকে বুঝতে পারলো না। আজ পর্যন্ত সবাই শুধু তাদেরটাই ভাবে, শুধু তাদেরই মন আছে, তাদের ভালোবাসে আছে, তাদের অভিমান, অভিযোগ, কষ্ট সব তাদের, আমার কিছুই নেই। এইসব ভাবছি, এদিকে আবিরা সবাই আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আসলে আমি যে জায়গায় আসছি সেটা হলো একটা পাহাড়ি এলাকায়। আমাদের সীতাকুণ্ড শহরে অনেক পাহাড়ি ঝর্ণা আছে, তার মধ্যে এই একটা হলো আমাদের সীতাকুণ্ড এলাকার। আমি সেখানে আসছি, তা আবিরা কেউই জানে না। সেখানে সন্ধ্যা পর্যন্ত থেকে বাসায় চলে আসলাম। বাসায় সে রুমে বসে পড়তেছিলাম, তখন দেখলাম রহমান চাচা, খালা, খালু সবাই হাজির আমার রুমে। তাদের দেখে আমি বললাম, কি ব্যাপার, তোমরা একসাথে এখানে? আসলে একটা কথা জিজ্ঞেস করতে আসছিলাম। কি এমন জরুরি কথা যা জিজ্ঞাসা করতে আমার রুমে আসলে? বলো দেখি। আপু তুমি বলো। আরে তুমি বলো। আরে যে কোনো একজনে বলো তো দেখি। আচ্ছা, তুই আমাদের কাল বললি না আমরা তোর মা বাবা পরিবার? হ্যাঁ বলেছি, তোমরা ছাড়া কি আমার আর কেউ আছে? তাহলে যদি তোর মা একটা আবদার রাখতে বলে তাহলে তুই সেটা ফেলে দিবি না, তাই না? কি যে বলো না, তোমরা এখন আমার মা বাবা চাচা, তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমরা আমার সব। তোমরা আমাকে মা বাবার অভাব পূরণ করলে, আদর যত্ন স্নেহ করলে। তোমরা আমার কাছে আবদার করবার, আমি সেটা অপূর্ণ রাখবো? আচ্ছা কি আবদার আমাকে বলো। আমি বলার পর কিন্তু না করতে পারবি না। হ্যাঁ না করবো না, বলো তো। আমরা চাই তুই একটা বিয়ে করতি। যদি আমাদের তুই আপন মনে করিস তাহলে হ্যাঁ বল, আর পর মনে করলে না বলতে পারিস। তুমি এত বুঝো কেন? আমি কি না করছি? আমি রাজি, তোমরা মেয়ে দেখো। আলহামদুলিল্লাহ, তা মেয়ে দেখা লাগবে না, আমাদের ঠিক আছে। আমার মনে হয় মেয়েকে তুই দেখা লাগবে। না দেখা লাগবে না, তোমরা আমার জন্য যেটা পছন্দ করবা সেটাই সব থেকে বেস্ট। আলহামদুলিল্লাহ, আমার ছেলে রাজি। আচ্ছা বাবা, নিচে আয় খাবার খেতে। এই চল আমরাও যাই। রুমানা, তাড়াতাড়ি টেবিলে খাবার সাজাও দেখি। আর একটা কথা। কি? শুক্রবার তোর বিয়ে। কি এত তাড়াতাড়ি? কেন? তারা চাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি হতে। তাই বলে এত তাড়াতাড়ি? বিয়ের ঝামেলা বুঝতেই পারছো। তাছাড়া আমরাও কথা দিয়ে ফেলেছি বিয়ে শুক্রবার, আর এখন অনুষ্ঠান করবে না, পরে একটা ভালো দিন দেখে করবে। কি আর করার, তোমরা যখন কথা দিয়ে ফেলেছো তাহলে আর কি করার, তোমাদের যেটা ইচ্ছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল আর নিচে চলে গেল। এদিকে আমি মনে মনে ভাবছি, আগে যাকে নিয়ে গর্ভবত স্বপ্ন দেখেছিলাম, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করতাম, আজ নাকি তাকে রেখে অন্যকে নিয়ে গর্ভবত স্বপ্ন দেখতে হবে। কেন? তা না যদি সেদিন একটাবার আমার কথা শুনতো, তাহলে আজ আমার পিছনে পড়ে থাকতো না, থাকতো আমার বুকে। আমার মতে যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকে না, সেইখানে আর যাই হোক ভালোবাসা থাকে না। এগুলো ভাবতেছি, তখন খালা আবার ডাক দিল, বাবা আহমেদ, খেতে আয়। আসছি খালামণি। এই বলে চোখের জল মুছে বেসিন থেকে মুখ ধুয়ে তারপর খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে মোবাইল বন্ধ থেকে খুললাম, তখন দেখি আবির জুয়েলের 200+ কল। তখন আবার দেখি জুয়েল কল দিল। কল কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে বালিশের পাশে রাখতে যাব, তখন দেখি আবির কল, তাই ধরলাম। হ্যালো। রাখ তোর হ্যালো, সেই বিকাল থেকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ কেন? আর আবিরদের সাথে রাগ করলি কেন? ওই মেয়েটার জন্য তারা আমার বন্ধু হয়েও ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলে, তাই সেখান থেকে রাগ করে চলে আসছি। আমাকেও বলেছিল তানহাকে পাশে থাকার কথা, কিন্তু থাকিনি। আমরাও করেছিলাম তাদের, তারা শুনেনি। আচ্ছা তুই জানিসই তো ওই মেয়েটা আমার সাথে কেমন আচরণ করেছে, তারপরে কিভাবে আমি তাকে আপন করব বল? তার মধ্যে তারা আসছে আমাকে তার হয়ে বোঝাতে, আমি কখনো তাকে আপন করব না। আচ্ছা বাদ দে ওইসব কথা। তা এটা কার কারণে মোবাইল বন্ধ রাখবি? আরে না, ভালো লাগছিল না তাই মোবাইল বন্ধ করে রেখেছি। এটা কেমন কথা? ভালো লাগছিল না বলে মোবাইল বন্ধ রাখবি নাকি? কত চিন্তা হচ্ছে তোর জন্য, আর এমন করবি না। আচ্ছা বল, ভাবির কি রাগ কমেছে? না রে ভাই, 2 সপ্তাহ ওর কাছে যেতে মানা করছে, আমার সাথে কথা বলে না। ভাই কিছু একটা কর। আচ্ছা কাল কলেজ গেলে ভেবে দেখবো। আচ্ছা শোন। বল। আমার খালা খালা আমার বিয়ে ঠিক করছে, শুক্রবার বিয়ে, কাল শপিং করতে যাব সবাই। তুইও যাবি আমার সাথে, আর আগে কলেজে যাব আবিরদের বলতে। কি
তোর বিয়ে কার সাথে? মেয়ে কেমন? আমি জানি না, খালা দেখেছে। তাই বলে তুই দেখবি না? আমার দেখা লাগবে না, তারা আমার ভালোটা চাইবে। আচ্ছা, কাল সময় মতো চলে আসবি শপিং মলে ঠিক 10টায়। এখন রাখি, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, এখন তাহলে ফোন রাখি। ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু খারাপ লাগছে তানহার জন্য, তাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এখন কিছু একটার জন্য তাকে মেনে নিতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়লাম। ভাইয়া, ভাইয়া উঠ না, অনেক বেলা হয়ে গেছে। উঠতেছি, তুই যা তো। কখন থেকে ডাকছি, সেই তখন থেকে একটা কথা বলতেছো। 8:30 বাজে, বলি কলেজে যাবা না নাকি? কলেজের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম আর বললাম, কি 8:30 বাজে? এত ঘুম আজ কেমনে ঘুমালাম এত? হায় হায়। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাস্তা করতে কথা আছে জরুরি। আমি গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে একেবারে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা করে কলেজে গেলাম। কলেজে আসতে আবির, জুয়েল, মিলি, লিমা আমাকে বলল, দোস্ত সরি, আর কখনো তার ব্যাপারে তোকে কিছু বলবো না, আমাদের মাফ করে দে। তোকে কাল কল দিলাম, তাও কল রিসিভ করলি না, অনেক চিন্তা হতে লাগলো দোস্ত, এইবারের মতো মাফ করে দে। তখন আমি তাদের বললাম, আরে আমি কিছু মনে করিনি, কাল মন খারাপ ছিল, তার মধ্যে তোদের কথা আরও ভালো লাগছিল না, তাই এখন থেকে সে মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। এইসব বাদ দে, এখন শোন, কাল আমার বিয়ে, তোরা সকাল সকাল চলে আসবি। তা জানি, বিড়বিড় করে বললাম। কি জানিস তুই জুয়েল? কিছু না, এমনি। আরে তোর বিয়েতে আমরা আসবো না তা কি করে হয় বলতো? তা কার সাথে জানিস? না রে, খালাও ঠিক করেছে। ও আচ্ছা চল, আমার সাথে বিয়ে শপিং করব। আবির আর জুয়েল যাবে, আমাদের কিছু কলেজে কাজ আছে, আমরা যেতে পারবো না। আচ্ছা তোরা আয়। এই বলে আমরা শপিং মলে চলে আসলাম। সেখানে গিয়ে দেখি রাফি এক পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বললাম, রাফি এখন শপিং করব, চল। শালা বিয়ে করার জন্য কত লাফাইতেছো, দেখছো তো তোরা? শালা বুঝতে পারবি বিয়ের পর। হ্যাঁ, তোরে কইছে আমি লাফাইতেছি, আর বেশি কথা বললে কানিজরে ফোন দিব কিন্তু। এখন চল তো, দেরি হয়ে যাচ্ছে। দে ফোন, আমি কি মানা করছি? আল্লাহ এতের বউ যেন আর আমারটার থেকে জল্লাদ পড়ে। এটা বলার পরে আমরা সবাই হাসতে শুরু করলাম। শকুন তো গরু মরে না। এখন শপিং করবি নাকি কানিজের কল দিমু? এই না না ভাই, দিস না, চল এখন। আচ্ছা আঙ্কেল আন্টি শপিং করবে না? খালাওরাও গিয়েছে শপিং করতে, তারা নাকি আমার হবু বউয়ের সাথে গেছে। ও আচ্ছা চল। সবাই মিলে অনেক শপিং করলাম। করার পর মল থেকে যখন বের হতে যাব, তখন তানহার মতো কাউকে দেখলাম, সাথে মিলি, রিমা, কানিজও ছিল। আবে দেখতো, ওরা মিলি, রিমা, তানহার মতো লাগছে না? আরে না, ওরা কলেজে এখন কি করবে? তুই বল দেখছিস, চল, অনেক ক্ষুধা লাগছে। ও তাই তো, ওদের তো কলেজে জরুরি কাজ আছে। এটা বলে তেমন গুরুত্ব না দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সবাই মিলে আড্ডা দিয়ে মজা করে খাবার খেলাম। সবাই হাসাহাসি মজা করলো। কেন জানি মনটা খারাপ লাগছে, কেন লাগতেছে তাও জানি না। তা সবাইকে বুঝতে না দিয়ে তাদের সাথে আমিও মজা করতে লাগলাম। খাবার খেয়ে অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে। ঘোরাঘুরি করতে করতে 4:30 বেজে গেল, নিজেও জানি না। তাই যার যার শপিং তাকে দিয়ে সবাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাসায়। এসে কলিং বেল দিলাম, সাইদ এসে দরজা খুলে দিল। ভাইয়া এতক্ষণ লাগে শপিং করতে? আমরা তো সে কখন চলে আসছি। আরে ভাই, আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তোমাকে তো বলেছি আমার সাথে যাওয়ার কথা, তুমি তো বলছো না আমি ভাবির সাথে যাব। আমরাও ঘুরছি বুঝলে, ভাবি আমাকে কত আদর করেছে জানো। আর জানো ভাবি কে? ভাবি হচ্ছে আমার, আর বলতে না দিয়ে খালু। সাইদ, কে আসছে রে? আহমদ ভাইয়া। তা তোমার ভাই অনেক টায়ার্ড, এখন তাকে একটু বিশ্রাম করতে দাও। যাও, তুমি কি ঋতু আপুর সাথে খেলো। আচ্ছা আব্বু। আর আহমদ, তুমি কি একটু রেস্ট নাও। হ্যাঁ, খালো আমাকে ডাকিও না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা। আর কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের কিছু কাজ বাকি ছিল তা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো উপর থেকে পানি পড়ছে, মনে হয় 7 ফুট হয়ে গেছে। দৌড়ে ওয়াশরুম থেকে বালতি এনে উপরে খাট বরাবর ধরলাম। তারপর ছাদের দিকে তাকিয়ে দেখলাম ছাদে তো কোনো ফুটো নেই। এটা কি হলো? ছাদে ফুটো নেই, তাহলে আমার গায়ে পানি পড়লো কিভাবে? একটু পর খেয়াল করলাম আমার পিছনে কারা যেন হাসতেছে। তাকে দেখলাম রাফি, আবির, জুয়েল হাসতেছে, তাদের হাতে দেখে বালতি। আরে তোরা হাসতেছিস কেন? আর বালতি এনে লাভ নাই, বৃষ্টি পড়ছে না। বৃষ্টি পড়বে কেমনে? আমরা কি বৃষ্টি দিছি নাকি? মানে আমরা তোর গায়ে পানি দিচ্ছিলাম। শালা আজ বিয়ে আর দোলা সুন্দর নাক টেকে ঘুমাই। বিয়ে বলে কি ঘুমাবো না? আর তোরা এমনিতেই আমার ঘুম দেখতে পারিস না।
ওই শালা মানুষ ঘুম যায় তাই বলে 10টা পর্যন্ত না কে? কি বলিস 10টা? দেখি তো। এবারে মোবাইলের টাইম দেখলাম, কিরে সত্যি তো 10টা বেজে গেল। শালা রাত জেগে বউয়ের সাথে কথা বলবি তো এমন হবে। শালা বলবো না কি লেমাকে, তুই সে ছোটবেলায় তানিশাকে পড়া তোর পিছনে লাগছিলি। না রে ভাই, মাপ চাই, তোরে আর কিছু বলবো না। এই তো গুড বয়। আচ্ছা তোরা যা, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। তাড়াতাড়ি আয়। আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রাফি আবিরদের সাথে গল্প করতে লাগলাম। কিন্তু আমার মনে কেমন জানি করছে, আমি যেন কিছু পেয়েও হারিয়ে ফেলছি, এইসব চিন্তা করছি। আহমদ, আহমদ। হ্যাঁ কি? এই তো আমি। কি বলো? এত জোরে চিৎকার দিচ্ছি, শুনতেছিস না? কি ভাবছিস এত? কই কি শোনা? ও আচ্ছা, চল এখন গোসল করে তোকে রেডি করাতে হবে, কিছুক্ষণ পর ভাবিদের বাড়ি যেতে হবে। কেন ভাবিদের বাড়ি যাবি? শালা বিয়ে করবি নাকি বল, মন কোথায় তোর? ও হ্যাঁ করবো তো, চল তাড়াতাড়ি রেডি হতে হবে। তারপর আমাকে রেডি করে নিচে নামালো। তখন আরে আমার ভাইকে অনেক সুন্দর লাগছে, জানি না তা ভাবি দেখলে অজ্ঞান হয়ে যাবে কিনা। এই তা দিয়ে কি একটা বলছিলে তুই? কই না তো, তুমি এত কিছু না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এই বলে আমাকে গাড়িতে উঠিয়ে দিল, সাথে রাফি আবির জুয়েল বলল। এই বলে আমাকে গাড়িতে উঠিয়ে দিল, সাথে আবির রাফি জুয়েলও বসলো। তারপর গাড়ি চালাতে শুরু করলো। তখন আমি, আবির আমার জানি কেমন মনে হচ্ছে, তোর আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস না তো? আরে কি লুকাবো, তোর এমন নার্ভাস লাগছে ঠিক হয়ে যাবে। ও তারপরেও কিছু একটা, মন মানছে না আমার। আরে বাদ দে তো, এখন বিয়ে নিয়ে চিন্তা কর। কিছুক্ষণের ভেতরে আমরা চলে আসলাম আমার হবু শ্বশুর বাড়ি। আমাদের আদর যত্ন করে স্টেজে তুলে আমার হবু বউয়ের সাথে বসালো। কিছুক্ষণ সবার সাথে ছবি তোলাতুলি করে একটু বসলাম। এসে বিরক্ত লাগতেছে, কেন জানি মন খারাপ, কিসের জন্য মন খারাপ তাও জানি না। একটু পর কাজী আসলো বিয়ে পড়াতে, আর দেরি না করে বিয়ে পড়ানোর জন্য কাজী আমাকে বলতে বলল কবুল। আমার মনে কেন যেন মানতেছে না কবুল বলতে, কেন জানি মনে হচ্ছে আমি কারোর সাথে অন্যায় করতেছি। এসব চিন্তা করতেছি, তার মধ্যেই আহমদ বাবা কি চিন্তা করছো, কবুল বলো। কই কি চিন্তা করব? তাহলে কবুল বলো। আর কিছু না চিন্তা করে 3বার কবুল বলে দিলাম। তারপর মেয়ের কাছে যেতেই মেয়েটা তাড়াতাড়ি কবুল বলে শেষ করে দিল। তা দেখে আমি তো অবাক, কি হলো এটা? আমি ছেলে হয়ে এত ভাবলাম, আর উনি মেয়ে হয়ে কিছু ভাবলো না। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? এসব ভাবতেছি, তখন খাবার খেতে নিয়ে গেল আমাকে। সবাই মিলে আমাকে খাবার খাওয়ালো। কি স্বাদ! এইরকম যদি প্রতিদিন খাবার দিত কি যে ভালো লাগতো। এইভাবে সব ফর্মালিটি শেষ করে সন্ধ্যায় বউ নিয়ে বাসায় গেলাম। ও মা, সবাই দেখি বউ নিয়ে পড়ে আছে। এইদিকে যার দ্বারা বউ আসলো তাকে দেখি কেউ দেখতেছে না। আচ্ছা আপনারা বলেন তো, যদি বিয়ে আমি না করতাম তাহলে বউ আসতো কি করে? যাই হোক, তাদের আমার বউয়ের উপর আধিক্যতা দেখে তো আমি আর দেখতে না পেরে ছাদে চলে আসলাম। ছাদে এসে একটা কোনায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আচ্ছা তা নাকি আমার বিয়ের কথা জানতে পেরেছে? আচ্ছা সে তো আমাকে ভালোবাসে, ও বলেছে আমাকে না পেলে মরে যাবে। আচ্ছা আমার বিয়ের কথা শুনে ও কিছু করে ফেলবে না তো? এসে ভাবতেছি, তখন দেখি আবির, জুয়েল, রাভি আসলো। কিরে এইখানে তুই? আর তোকে আমরা সারা বাড়ি খুঁজতেছি। দেখলাম তো, কি খুঁজতেছিলি শালা? আচ্ছা বাদ দে, এতদিন যা হয়েছে সব ভুলে আবার নতুন করে শুরু কর, বুঝতে পারছিস? নতুন করে শুরু করবো মানে কি বলতে বলিস? আরে কিছু না, বলতে চাচ্ছি তোর জীবনে কি হয়েছে না হয়েছে তা ভুলে এখন আবার নতুন করে শুরু কর। ও আচ্ছা চল এসব বাদ দে, এখন আড্ডা দি। তাদের সাথে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল। এসো আহমদ, তুমি এখানে? রাত 12টা, আজ অনেক রাত হয়েছে, যাও বৌমার কাছে যাও। ওইদিকে বৌমা একা বসে আছে, যাও বৌমার কাছে যাও। চাচা আর কিছুক্ষণ থাকি। কি এত রাত হয়ে গিয়েছে? আড্ডা দিতে দিতে সময় কখন চলে গেল বুঝতে পারলাম না। আর তুই বলছিস আর থাকার সময়ের কথা? আরে মাত্র 12টা বাজে, আরো কিছুক্ষণ থাকলে কিছু হবে না। তোর কিছু হবে না, এই ধর শালাকে নিয়ে একেবারে রুমে ফেলে দিয়ে আসি। এই বলে সবাই আমাকে একে একে ধরে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। মা গো, কোমরটা গেল রে, হারামি তোদের একটারও ছাড়ব না, দাঁড়া। এটা বলতে বলতে আমি দাঁড়িয়ে সামনে তাকালাম। তখন দেখি আমার বউ এবারে ঘোমটা দিয়ে আমার সামনে এসে পা ধরে সালাম করে আমার খাটে গিয়ে বসে পড়লো। আমাকে কিছু বলারই সুযোগ দিল না। আমি আস্তে আস্তে সামনে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আপনার কণ্ঠটা চেনা চেনা। আচ্ছা আপনার ঘোমটাটা একটু সরান দেখি, আপনি কেমন? কেন,
আপনি ছবিতে দেখেননি? না, আমার দেখা লাগবে না, আমার খালাখুলো দেখেছে, তাতে অনেক। ও, তা আপনি যখন চেহারা দেখবে তাহলে আপনি ঘুমটা উঠিয়ে দেখেন, আমাকে কেন বলছেন? ও তাই এই ব্যাপার, আমাকে তুলতে হবে ঘুমটা? কারণ আমি আপনার বউ। আচ্ছা, এ বলে তার ঘুমটার দিকে আমি হাত বাড়িয়ে দিলাম। কেন জানি হাত কাঁপছে। কি হলো, হাত কাঁপছে কেন? জানি না। এটা বলে আস্তে করে কাঁপা কাঁপা হাত দিয়ে ঘুমটা সরালাম। ঘুমটা সরানোর পর যাকে দেখলাম তাকে দেখে তো আমি 440 ভোল্টে শক খেয়ে গেলাম। তুই এখানে? আমার বউ কোথায়?